প্রত্যেকটা চ্যাপ্টারের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন, প্রত্যেকটা সেলফ টেস্ট আপনাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা টপিকস থেকে কিভাবে এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যাই হোক, এই স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড গ্রিড অ্যান্ড ফোর্থ গ্রিড, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোলস অ্যান্ড প্রফেশনাল ইথিক্স, এই দুইটা গ্রিড আমি কভার করব। অর্থাৎ চ্যাপ্টার 5 to 9 অ্যান্ড চ্যাপ্টার 14 to চ্যাপ্টার 16, এই চ্যাপ্টার গুলো আমি কভার করব। আর নাইমা আপু কভার করবেন চ্যাপ্টার 1 to 4 এবং চ্যাপ্টার 10 to চ্যাপ্টার 13। এই চ্যাপ্টার গুলো নাইমা আপু কভার করবেন। আমি আবারও রিপিট করছি, আমি চ্যাপ্টার 5 to চ্যাপ্টার 9 স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড গ্রিড, চ্যাপ্টার 14 to চ্যাপ্টার 16 স্পেসিফিকেশন গ্রিডের ফোর্থ গ্রিড প্রফেশনাল ইথিক্স, এই চ্যাপ্টার গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কি লিখতে পেরেছেন অথবা আপনাদের বইয়ে মার্ক করে রাখতে পারেন? জি স্যার, বইয়ে মার্ক করে। করেছি স্যার। About the achievement of entities objectives, এন্টিটির যে অবজেক্টিভস গুলো ফিক্স আপ করা হয়েছে, অর্থাৎ দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, যে অবজেক্টিভ, যে মিশন বা যে ভিশন ফিক্স আপ করেছে সেটা যাতে অ্যাচিভ করতে পারে। কিভাবে? বলছে উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে, ইফেক্টিভনেস এফিসিয়েন্সি অফ অপারেশন, অপারেশনটা স্মুথলি অপারেট করার মাধ্যমে, অ্যান্ড কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন, দেশের প্রচলিত যে সমস্ত আইন কানুন আছে এই আইন কানুনগুলো মেনে প্রতিষ্ঠানটা পরিচালনা করবে। তাহলে আমরা যদি আবার বোঝার চেষ্টা করি এই ইন্টারনাল কন্ট্রোল ডেফিনিশন, এখানে বলছে ইন্টারনাল কন্ট্রোল কি একটা? ইন্টারনাল কন্ট্রোল হলো একটা প্রসেস। এই ইন্টারনাল কন্ট্রোল যে প্রসেস, এই প্রসেসটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে বা মেইনটেইন করবে কে? বাই দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সোনেল। কেন করবে? বলছে টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স, রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের উপর? অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিস অবজেক্টিভস, এন্টিটিস অবজেক্টিভস গুলো অ্যাচিভ করতেছে কিনা। সো কিভাবে বোঝা যাবে যে এন্টিটি তার অবজেক্টিভ গুলো ফুলফিল করতেছে? বলছে উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে, ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ অপারেশন, অপারেশনটা স্মুথলি চলতেছে কিনা। যদি অপারেশনটা সঠিকভাবে না চলে তাহলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যে অবজেক্টিভ ফিক্স আপ করা হয়েছে সেটা মিট করা সম্ভব হবে না। এরপর বলছে কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন, যে সমস্ত আইন কানুন মেনে প্রতিষ্ঠানটা পরিচালনা করার কথা সেগুলো মেনেই তাদের অপারেশনটা প্রপারলি অপারেট করতেছে কি না। তো এটা হলো ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন। আমি ঠিক যেভাবে পড়ালাম আপনারা চাইলে এভাবে ডেফিনেশন গুলো পড়তে পারেন, কারণ ডেফিনেশন গুলো আপনার কিছুটা হলেও মেমোরাইজ করতে হবে, এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে। সো আমরা যদি একটু আহ বোঝার চেষ্টা করি যে এখান থেকে এই ডেফিনেশনটা থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। বলতে পারে ইন্টারনাল কন্ট্রোল এইটা যে একটা প্রসেস, এটা ডিজাইন, ইমপ্লিমেন্ট বা মেইনটেইন করার দায়িত্ব কার? এক নম্বরে বললো দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সোনেল। দুই নম্বরে বললো অডিটর, এক্সটার্নাল অডিটর। তিন নম্বরে বললো ইন্টারনাল অডিটর। চার নম্বরে বললো নান অফ দা অ্যাভাব। তাহলে আনসার কোনটা হবে ভাই? স্যার এ। এ এ এ হবে, দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সোনেল। এই যে আপনি ডেফিনেশনটা এখন পড়লেন, এই খুব সুন্দরভাবে মানে এইভাবে বুঝে বুঝে যদি আপনি পড়েন তাহলে আপনি এমসিকিউ বেসড কোশ্চেন গুলো খুব সহজেই কি করতে পারবেন? আনসার দিতে পারবেন। এটা তো একটা এমসিকিউ বললাম, এরকম অনেকগুলো কোশ্চেন চাইলে এক্সামিনার করতে পারেন। বলতে পারে যে কিভাবে ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে একটা অর্গানাইজেশন তার অবজেক্টিভ ফুলফিল করতেছে কিনা বা অ্যাচিভ করতেছে কিনা, কিভাবে তারা এটা অ্যাসেস করতে পারে। এক নাম্বার বলল থ্রো
রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, 2 নম্বরে বললো ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্সি অফ অপারেশন, 3 নম্বরে বললো কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন, 4 নম্বরে বললো অ্যাবাভ অল, 5 নম্বরে বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে ভাই? স্যার স্যার 4 দুই নম্বরে। নাম্বারটা, অ্যাবাভ অল। দুই নাম্বারটা, দুই। অ্যাবাভ অল। তো এই যে আপনি ডেফিনেশনটা খুব ভালোভাবে পড়লেন, বুঝে পড়লেন, কিভাবে এখান থেকে কোশ্চেন করতে পারে সেইটা বোঝার চেষ্টা করলেন। আপনি যদি ঠিক এইভাবে পড়তে পারেন প্রত্যেকটা টপিকস, তাহলে আমার মনে হয় এই যে আপনি নেক্সট যে এক্সামে বসবেন প্রথমবারেই আপনারা সবাই অ্যাসুরেন্স পাস করবেন, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই অ্যাসুরেন্স পাস করবেন। যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বাসায় যখন অন্যান্য সাবজেক্ট গুলো পড়বেন ঠিক এইভাবে প্রত্যেকটা টপিকসই পড়ার চেষ্টা করবেন। আর আমি যেহেতু আপনাদের সাথে শুরুতেই বলেছি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের যে চ্যাপ্টার গুলো আমি পড়াবো সেই চ্যাপ্টারের ঠিক প্রত্যেকটা টপিকস আমি কি করব, কাভার করব, ঠিক এইভাবে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি হলো, এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে। কি 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 কোশ্চেন আসতে পারে? এই ডেফিনেশনটা তুলে দিয়ে বলতে পারে এইটা কিসের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, এটা কি স্ট্যাচুটরি অডিটের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল অডিটের ডেফিনেশন। বুঝতে পেরেছেন? কোনটার ডেফিনেশন হবে বলেন তো ভাই? ইন্টারনাল কন্ট্রোল। স্যার ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল, রাইট। তাহলে আপনারা এইভাবে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে, কোশ্চেন গুলো নিজেরা একটু বানানোর চেষ্টা করবেন। তাহলে আমার মনে হয় নেক্সট যে এক্সাম, এই এক্সামে আপনারা খুব ভালো করতে পারবেন আর কি। ওকে, তাহলে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা কি আমি যদি আবারও বলি, বলতেছে ইন্টারনাল কন্ট্রোল ইজ এ প্রসেস which is designed, implemented and maintained by those charged with governance, management and other personnel to provide reasonable assurance about the achievement of entities' objectives with regard to reliability of financial reporting, effectiveness and efficiency of operations, and compliance with applicable laws and regulations. আপনারা এই ডেফিনেশনটা পাবেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 81 এ, পেজ নাম্বার 81। আমরা এই ডেফিনেশন পড়ার সময় দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট এরকম একটা টার্ম পেয়েছি। আমাদের জানতে হবে কাদেরকে বলা হবে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে। যখন রিটেন বেস এক্সাম ছিল তখন এখান থেকে কোশ্চেন আসছে অনেকবার। যাই হোক, দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের যে ডেফিনেশন দিয়েছে এখানে, বলছে দ্য পিপল রেসপন্সিবল ফর overseeing the strategic oversight of the entity. This is distinguished from management, which refers to the people responsible for conduct of the entity's operation. বলছে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট কাদেরকে বলা হবে? যারা স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিবে বা স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি, বলছে ওভারসি করবে দ্য স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি। এদের এদের থেকে ম্যানেজমেন্টের ডিফারেন্সটা হলো যারা ম্যানেজমেন্টে থাকবে তারা কি করবে, তারা রেসপন্সিবল ফর কন্ডাক্টিং অফ দ্য এন্টিটিস অপারেশন। এটা বলছে আপনাদের বইয়ে আইসাতে এই ডেফিনেশন দিয়েছে। এই ডেফিনেশনটা ঠিক বলা আছে পেজ নাম্বার 81 এ। সো ডেফিনেশনটা যদি আমি আবার রিপিট করি, বলছে those charged with governance and management বলতে বোঝাবে the people responsible for overseeing the strategic oversight of the entity। এদেরকে ডিস্টিংগুইশড করা হয়েছে ম্যানেজমেন্ট থেকে, যেখানে ম্যানেজমেন্ট বলতে বোঝাবে the people responsible for conduct of the entities operation, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এন্টিটিস অপারেশনের সাথে জড়িত হবে তারা দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্টের অংশ নয়, এরকম কিছু এই ডেফিনিশন অনুসারে বোঝাচ্ছে। পেজ নাম্বার 81 এইখানে এই ডেফিনিশনটা দেওয়া আছে। দেখেন আপনারা ঠিক ইন্টারনাল কন্ট্রোলের যে ডেফিনিশন তার নিচেই ছোট্ট করে বলা আছে। অনেকেই এটা ইগনোর করে যাবে,
অনেকেই ইগনোর করে যাবেন, কারণ ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন পড়ার পর নিচে ছোট্ট করে যে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের ডেফিনেশনটা দেওয়া আছে, এটা হয়তো আপনারা ইগনোর করে যেতে পারেন। কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলতেছি, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা লাইন কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, কোনোটাই আপনি বাদ দিবেন না। আর আমি পড়ানোর সময় প্রত্যেকটা টপিকসই এভাবে আমি কভার করব। স্যার ডেফিনেশনটা কি আরেকবার বলা যায়? জি অবশ্যই। ওকে, তো এখানে বলছে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট কারা, বলছে যারা স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিবে তাদেরকে বলবে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। আর এদেরকে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্ট থেকে ডিস্টিংগুইশড করেছে। কিভাবে ডিস্টিংগুইশ করেছে, বলছে দিস ইজ ডিস্টিংগুইশড ফ্রম ম্যানেজমেন্ট হুইচ রেফার্স টু দ্য পিপল রেসপন্সিবল ফর কন্ডাক্ট দ্য এন্টিটিজ অপারেশন। অর্থাৎ প্রতিষ্ঠানের ডে টু ডে অপারেশনের সাথে যারা জড়িত আছে তাদেরকে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের অংশ বলা যাবে না। এটাই বলতেছে ডেফিনেশনটা। এটা পাবেন পেজ নাম্বার 81, আপনাদের বইয়ের পেজ নাম্বার 81 এটা পাবেন। এখন দেখেন এরপর বলছে রিজনস ফর ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো কি কি, কেন একটা প্রতিষ্ঠান ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করবে বা মেইনটেইন করবে। প্রথম যেটা বলছে, মিনিমাইজিং কোম্পানিজ বিজনেস রিস্ক। প্রথমটা বলছে এই ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার অন্যতম অবজেক্টিভ হলো মিনিমাইজ করা কি বিজনেস রিস্ক গুলো। কোম্পানি যে সমস্ত বিজনেস রিস্ক বা অর্গানাইজেশন যে সমস্ত বিজনেস রিস্ক গুলো কি করবে, ফেস করবে, এই রিস্ক গুলো যাতে মিনিমাইজ করতে পারে বা এলিমিনেট করতে পারে, এই কারণে ইন্টারনাল কন্ট্রোলস গুলো কি করবে, ইমপ্লিমেন্ট করবে একটা প্রতিষ্ঠান। সেকেন্ডটা বলছে এনশিওরিং দা কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশনিং অফ দা কোম্পানি। সেকেন্ডটা বলছে ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার অন্যতম অবজেক্টিভ বা রিজন হলো প্রতিষ্ঠানের যে অপারেশন গুলো প্রপারলি অপারেট করতেছে কিনা সেটা এনশিওর করা। যদি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে ওই প্রতিষ্ঠানের অবজেক্টিভ ফুলফিল হবে না, বা দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট তারা যে মিশন বা ভিশন ফিক্স আপ করেছে সেটা অর্জিত হবে না। এই জন্য বলছে এনশিওরিং দা কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশনিং অফ দা কোম্পানি। থার্ডটা বলতেছে এনশিওরিং দা কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন। একটা প্রতিষ্ঠানের যে সমস্ত আইন কানুন মেনে তার প্রতিষ্ঠান পরিচালনা করার কথা, সেই সমস্ত আইন কানুন গুলো তারা মানতেছে কিনা। যদি আইন কানুন না মানে তাহলে কি হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তারা কি করতে পারে, তারা পেনাল্টি ইম্পোজ করতে পারে ওই অর্গানাইজেশনের উপর যদি তারা নন কমপ্লাইড হয়, অথবা কি করতে পারে, তাদের এই বিজনেস অপারেশনটা সিজ করতে পারে। তাহলে রিজন গুলো কি কি ভাই, ইন্টারনাল কন্ট্রোলের তিনটা রিজনের কথা এখানে বলেছে। এক নাম্বার রিজন বলতেছে মিনিমাইজ দা কোম্পানিজ বিজনেস রিস্ক। সেকেন্ডটা বলছে এনশিওরিং দা কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশন অফ দা কোম্পানি। থার্ড বলছে এনশিওরিং দা কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ এন্ড রেগুলেশন। আপনারা যদি একটু রিকল করেন, আমরা যে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা পড়াইছিলাম সেখানে আমরা বলেছিলাম না যে একটা অর্গানাইজেশন তার অবজেক্টিভ গুলো অ্যাচিভ করতেছে কিনা সেইটা ইন্টারনাল কন্ট্রোল যদি ইমপ্লিমেন্ট করে একটা প্রতিষ্ঠান, এর অ্যাসেসমেন্টটা তারা করতে পারবে। কিভাবে করবে, উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশন এন্ড কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন। সো আপনারা যদি ওই ডেফিনেশনটাও সঠিকভাবে মনে রাখতে পারেন তাহলে রিজন গুলো কি করতে হবে, আপনারা আর দ্বিতীয়বার আপনাদের মেমোরাইজ করার প্রয়োজন হবে না। তাহলে রিজনের কথা কয়টা বলছে, কয়টা রিজনের কথা বলছে এখানে কেউ বলতে পারবেন, মোট কয়টা রিজন? স্যার তিনটা। তিনটা রিজনের কথা বলছে। একটু অ্যাক্টিভ হতে হবে সবাইকে, যেহেতু আমরা জুমে ক্লাস নিচ্ছি, কোশ্চেন করলে অবশ্যই খুব দ্রুত আনসার দিতে হবে। যাই হোক, তো রিজন গুলো কি কি, এক নাম্বার বলছে মিনিমাইজিং বিজনেস রিস্ক, সেকেন্ডটা বলছে এনশিওরিং দা
কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশন অফ দ্য কোম্পানি। থার্ড বলছে এনশিওরিং দ্য কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন। আমি কিন্তু বারবার রিপিট করতেছি, যতটুকুন পড়াচ্ছি সেটা কিন্তু আমি বারবার রিপিট করতেছি। এটার অন্যতম একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা হলো যাতে আপনারা মনে রাখতে পারেন। আপনারা সবাই কাইন্ডলি একটু 81 পেজ বের করেন। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো কি কি, কেন একটা প্রতিষ্ঠান এটা ইমপ্লিমেন্ট করবে। এ নাম্বারে দিল মিনিমাইজিং বিজনেস রিস্ক, বি নাম্বারে বললো এনশিওরিং দ্য কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি, সি নাম্বারে বললো এনশিওরিং দ্য কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলেভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন, ডি নাম্বারে বললো অ্যাবাভ অল, ই নাম্বারে বললো নান অফ দ্য অ্যাবাভ। তাহলে কোনটা হবে আনসার? স্যার হ্যাঁ, বি। অ্যাবাভ অল। অ্যাবাভ অল হবে। সো আপনাকে কিন্তু এভাবে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ওকে, এবার আপনারা আপনাদের বইয়ের পেজ নাম্বার বের করেন 82। 82 নাম্বার পেজ বের করেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমি একটু পড়াই দিব। বের করেছেন সবাই পেজ নাম্বার 82? জি স্যার। জি স্যার ওকে, দেখেন বলছে ফেয়ার ফুড কোম্পানি ইজ এ ফুড ম্যানুফ্যাকচারার। ফেয়ার ফুড নামে একটা কোম্পানির নাম এখানে বলছে। তারা কি করে 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 থাকে? তারা ফুড ম্যানুফ্যাকচার করে থাকে। ফুড ম্যানুফ্যাকচার করে থাকে তারা। ইট ইজ সাবজেক্ট টু এ গ্রেট নাম্বার অফ হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন and therefore must have significant internal controls surrounding the food preparation areas. এখানে একটা কোম্পানির নাম বলছে, কোম্পানির নামটা বলছে ফেয়ার ফুড কোম্পানি। এই ফেয়ার ফুড কোম্পানি কি করে? এরা ফুড ম্যানুফ্যাকচার করে। যেহেতু ফুড ম্যানুফ্যাকচার করে, বলছে ইট ইজ সাবজেক্ট টু এ গ্রেট নাম্বার অফ হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশনস। তাদেরকে হেলথ অ্যান্ড সেফটির যে রেগুলেশন গুলো আছে সবই তাদেরকে মেনে ফুড ম্যানুফ্যাকচার করতে হয়। therefore must have significant internal controls surrounding the food preparation areas। বলছে যে তারা যেখানে এই ফুডটা প্রিপেয়ার করে সেখানে অবশ্যই সিগনিফিকেন্ট ইন্টারনাল কন্ট্রোলস কি করা দরকার? ইমপ্লিমেন্ট করা দরকার। ইফ দিস কন্ট্রোলস ওয়ার সিরিয়াসলি ব্রিচড, যদি এই কন্ট্রোলস গুলো ব্রিচ করে, ফেয়ার ফুড কোম্পানি উড বি ফোর্সড টু সিজ অপারেশন। স্পষ্ট বলে দিয়েছে যে তাদের ফুড প্রিপেয়ার করার জন্য যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা উচিত, এইগুলো যদি তারা না মানে তাহলে তাদের অপারেশনটা সিজ করে দিতে পারে। দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইচ ইন্টারনাল কন্ট্রোল মাইট ফোকাস অন এ পার্টিকুলার অপারেশন। বলছে দ্য প্রাইমারি অবজেক্টিভ, একেবারে প্রাইমারি অবজেক্টিভটা কি? প্রাইমারি অবজেক্টিভ অফ ইচ ইন্টারনাল কন্ট্রোল, প্রত্যেকটা ইন্টারনাল কন্ট্রোলের একটা প্রাইমারি অবজেক্টিভ আছে। বলছে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইচ ইন্টারনাল কন্ট্রোল মাইট ফোকাস অন এ পার্টিকুলার অপারেশন, একটা নির্দিষ্ট অপারেশনের সাথে এটা জড়িত। ফর এক্সাম্পল দ্যাট অল পার্সোনেল মাস্ট ওয়্যার প্রোটেক্টিভ ক্লথিং when operating machinery। বলছে প্রত্যেকটা পার্সোনেলকে, যারা ওখানে কাজ করতেছে, প্রত্যেকটা কর্মীকে কি করতে হবে? প্রোটেক্টিভ ক্লথ পরতে হবে যখন তারা ফুড প্রিপেয়ার করবে। The ultimate objective is to ensure the operation of the company continues। বলছে এইটার আলটিমেট অবজেক্টিভটা হলো অর্গানাইজেশনটা যাতে স্মুথলি অপারেট করে বা কন্টিনিউ করতে পারে। ইফ দ্য প্রোটেক্টিভ ক্লথ wasn't worn and hair or other items such as jewelry from staff fell into the food, the company might be forced to stop operation। বলছে যদি, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যদি কর্মীরা এই প্রোটেক্টিভ ক্লথ না পরে এবং যদি কারো জুয়েলারি ফুডের ভিতর পড়ে, তাহলে কি হতে পারে? দ্য কোম্পানি মাইট বি ফোর্সড টু স্টপ অপারেটিং। কোম্পানির অপারেশনটা
সিজ করতে পারে। তাহলে দেখেন এই এক্সাম্পলে বলার চেষ্টা করছে ফেয়ার ফুড নামে একটা কোম্পানি যারা ফুড ম্যানুফ্যাকচার করে। যেহেতু ফুড ম্যানুফ্যাকচার করে সেহেতু তাদের অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়। যদি তারা এগুলো ফলো না করে তাহলে কোম্পানির অপারেশনটা সিজ করতে পারে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। যাই হোক, তো এখানে বলছে যে তাদেরকে অবশ্যই ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে যাতে রুলস এন্ড রেগুলেশন যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো তারা কি করতে পারে, মেনে ব্যবসা পরিচালনা করতে পারে। এখানে আরো একটা এক্সাম্পল দিয়েছে যে ফুড প্রিপেয়ার করার সময় যদি তারা প্রোটেক্টিভ ক্লথ না পরে এবং এই প্রোটেক্টিভ ক্লথ না পরার কারণে যদি কোনো জুয়েলারি ফুডের ভেতর পড়ে সেক্ষেত্রে তাদের অপারেশনটা সিজ করতে পারে। ওকে, এখন আপনারা দেখেন পেজ নাম্বার 82, এই 82 নাম্বার পেজে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস। ওকে, সো আপনাদের কাছ থেকে তো একটা ফিডব্যাক নিতে হবে। আমি এইরকম ডিটেলস পড়াবো না আমি শর্টকাটে যাব, কি মনে হয় আপনাদের? না স্যার, স্যার, details এরকম পড়ান। ডিটেলসে এরকম পড়ান। ডিটেলস পড়ান স্যার। ডিটেল স্যার ডিটেলসে পড়ান। ওকে, থ্যাংক ইউ। আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে তাহলে। আমি প্রত্যেকটা টপিকস এবং এক্সাম্পল সহ যা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সবই আমি কভার করার চেষ্টা করব। ওকে, এখন দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 82 নাম্বার পেজে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস আছে দেওয়া। কি কি লিমিটেশন আছে ইন্টারনাল কন্ট্রোলের? এখানে আপনাদের বইয়ের তিনটা লিমিটেশনের কথা বলেছে ইন্টারনাল কন্ট্রোলের। 1 নাম্বার বলছে হিউম্যান এলিমেন্ট, 2 নাম্বার বলছে কলিউশন, 3 নাম্বার বলছে আনইউজুয়াল ট্রানজেকশন। অর্থাৎ প্রথম লিমিটেশনটা বলছে হিউম্যান এলিমেন্ট, দ্বিতীয়টা কলিউশন, তৃতীয়টা আনইউজুয়াল ট্রানজেকশন। তো আমাদেরকে একটু বুঝতে হবে হিউম্যান এলিমেন্ট কেন আমাদের জন্য লিমিটেশন। বলতেছে মোস্ট কন্ট্রোলস ক্যান অনলি ফাংশন as well as the people that are implementing them। বলছে যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোলই ডিজাইন করুক না কেন বা ইমপ্লিমেন্ট করুক না কেন ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, এইটা আসলে ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবে মানুষ, কর্মীরা, ঠিক কিনা? কন্ট্রোলস আর নট নেসেসারিলি ফুল প্রুফ। ইফ এ হিউম্যান বিং makes a mistake implementing a control, then that control might be ineffective। বলতেছে যদি কোনো একটা হিউম্যান বিং কি করে, কোন একটা ভুল করে বা মিস্টেক করে ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে, তাহলে কি হতে পারে? বলতেছে যে সেক্ষেত্রে পুরো ইন্টারনাল কন্ট্রোলটাই কি হতে পারে, ইনইফেক্টিভ হতে পারে। এরপর বলছি অ্যানাদার প্রবলেম ফর কোম্পানিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হিউম্যান এলিমেন্ট অফ কন্ট্রোলস ইজ দ্যাট অফ দ্য ইন্টেনশন অফ দ্য পিপল ইউজিং অফ দেম। Controls such as keeping your computer password secret rely on integrity of the people being asked to implement them. If people do not understand the importance or relevance of the control, they may be less inclined to the adhere to it। বলছে যে ওকে, এই একটা এক্সাম্পল এখানে দিয়েছে, বললো যে কোম্পানির একটা পলিসি আছে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড নির্দিষ্ট সময় পর পর কি করতে হবে, চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করা যাবে না। এইটা যদি কর্মীরা ফলো না করে তাহলে ওই কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলটা ইনইফেক্টিভ হয়ে যাবে আর কি। সেকেন্ডটা বলছে কলিউশন। কলিউশনটা কি বলছে? স্টাফ মেম্বার্স মে ওয়ান্ট টু ওভাররাইট or avoid controls in order to defraud the company. Controls may be bypassed very effectively and secretly by 2 or more people working together, that is colluding in fraud। বলছে যদি কলিউশন থাকে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কোনো একটা ডিপার্টমেন্টে 3 জন ব্যক্তি কর্মরত আছে, যদি এই 3 জন ব্যক্তি মিলেই কোনো ধরনের ফ্রড করে সেইটাকে বলতেছে কলিউশন। এটা ইন্টারনাল কন্ট্রোলের একটা লিমিটেশন। থার্ড বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশনস। আনইউজুয়াল ট্রানজেকশনস বলতে কি বোঝাচ্ছে?
বলছে a limitation of internal controls is that they are generally designed to deal with what normally or routinely happens in the business. বলতেছে ইন্টারনাল কন্ট্রোল গুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয় কিভাবে? ইন্টারনাল কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করা হয় সাধারণত রুটিন ওয়ার্ক অথবা ইউজুয়াল নর্মাল যে কাজগুলো আছে এটার উপর ভিত্তি করে একটা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা হয় একটা প্রতিষ্ঠানে। সো যদি কোনো আনইউজুয়াল ট্রানজেকশন হয় যেটা নর্মাল বা রুটিনলি ওয়ার্কের মধ্যে নয়, সেগুলোকে বলতেছে কি আনইউজুয়াল ট্রানজেকশন। বাসার নাম্বার বাসা হাউস আই আতিকুর রহমান, আনইউজুয়াল ট্রানজেকশনটা আপনারা বুঝতে পেরেছেন? সবাই শুনেছেন? আনইউজুয়ালটা যদি একটা উদাহরণের সাথে বোঝানো যায় তো একটু বুঝতে একটু আরেকটু সুবিধা হইতো মনে হয় যেন। আচ্ছা, তো মনে করেন যে সাধারণত একটা প্রতিষ্ঠানের সেল হয় ধরেন প্রতিদিন রুটিন ওয়ার্ক যদি মনে করি এভাবে 10 টাকা থেকে 12 টাকা, ক্লিয়ার? কোনো একদিন যদি এটা 30 টাকা থেকে 40 টাকা হয়, বা কোনো একদিন যদি কত হয় 2 থেকে 5 টাকা হয়, সেটা কি নর্মাল কোন ট্রানজেকশন হচ্ছে? বুঝতে পারছেন? না স্যার, এগুলো এটা কোনো ঠিক আছে। রুটিন না, এগুলোকে জি স্যার। বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশন, যেটা রুটিনলি ঘটতেছে না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে হিউম্যান এলিমেন্ট কি ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন কিনা, ইয়েস অর নো? কি মনে হয় আপনার? ইয়েস। কি ইয়েস, অথবা বললো নিচের কোনটা কোনটা ইন্টারনাল কন্ট্রোলস এর লিমিটেশন? 1 নম্বরে বললো হিউম্যান এলিমেন্ট, 2 নম্বরে বললো পলিউশন, 3 নম্বরে বললো আনইউজুয়াল ট্রানজেকশন, 4 নম্বরে বললো অ্যাবাভ অল। কোনটা হবে আনসার? স্যার অ্যাভাবল। অ্যাবাভ অল। সো আপনারা এইভাবে একটু প্রত্যেকটা টপিকস থেকে কিভাবে এমসিকিউ কোশ্চেন আসতে পারে এটা একটু বোঝার চেষ্টা করবেন সবাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার কোয়েশ্চেন আমরা যখন অ্যান্সার করব পরীক্ষাতে, তখন এমন জি, কখনো হয় কিনা যে এ বি দুইটাতে মার্ক করতে হবে, এরকম কখনো সিচুয়েশন আসে কিনা? যদি বলে যে নিচের কোন 2টা হবে 4টার ভেতর, সেক্ষেত্রে আপনাকে 2টা সিলেক্ট করতে হতে পারে। বুঝতে পেরেছেন? আনিসুর রহমান জি স্যার। বললো যে এমসিকিউ দিয়ে বললো নিচের এ বি সি ডি এর ভেতর কোন 2টা সঠিক আনসার হবে, ঠিক মানে আছে? করে দিবে, হ্যাঁ, মানে কোয়েশ্চেনে বলে দিবে দুইটা অ্যান্সারের কথা। রাইট রাইট বলতে পারে, অথবা এভাবে বলতে পারে নিচের কোনটা কোনটা আনসার হবে। একাধিক যদি বলে একাধিক দিবে, কোশ্চেনে বলে দিবে এটা। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটু একটু জানা প্রয়োজন, আপনাদের 2টো ক্লাস থাকলে এর ভেতর কোনো ব্রেক দেয় কিনা? জি স্যার, ব্রেক দেওয়া হয়েছে। এখন আপনারা সবাই একটু বের করেন পেজ নাম্বার 83, পেজ নাম্বার 83 একটু বের করেন সবাই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমি আপনাদের সাথে আলোচনা করব। পেজ নাম্বার 83 সবাই বের করেন। দেখেন এখানে লার্জ কোম্পানি এবং স্মল কোম্পানির একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে বলছে লার্জ কোম্পানি ইজ এ লার্জ কোম্পানি উইথ সফিস্টিকেটেড কন্ট্রোল সিস্টেম। বলছে একটা লার্জ কোম্পানি, তাদের কি সফিস্টিকেটেড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস আছে। ইন রেসপেক্ট অফ পারচেজ অর্ডারস, একটা পারচেজ অর্ডারের ক্ষেত্রে an order is raised by a member of the purchase team, যে টিম পারচেজ করবে ওই টিমের একজন কর্মী কি করবে, পারচেজ অর্ডারটা রেইজ করবে। who all have a preset limit of the price they are allowed to order up to on the basis of requisition note from the relevant department signed by the department manager. এখানে বলতেছে লার্জ কোম্পানি একটা কোম্পানি যাদের সফিস্টিকেটেড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে। পারচেজের ক্ষেত্রে কি করা হয়, যে ডিপার্টমেন্টের প্রয়োজন, তারা কি করবে একটা রিকুইজিশন রেডি করবে যে তার এই পারচেজ করা প্রয়োজন, সেই রিকুইজিশনটা সাইন করবে ডিপার্টমেন্ট ম্যানেজার, পারচেজ রিকুইজিশন।
এই পারচেজ রিকুইজিশনটা আসবে পারচেজ ডিপার্টমেন্টে। পারচেজ ডিপার্টমেন্টের কোনো একজন ব্যক্তি কি করবে, এই পারচেজ অর্ডারটা রেইজ করবে। বিফোর দ্য অর্ডার ইজ ডিসপাস টু দ্য অ্যাপ্রুভড সাপ্লায়ার, তাদের অ্যাপ্রুভড সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারদেরকে অর্ডার দেওয়ার আগে দ্য পারচেজ ম্যানেজার অ্যাপ্রুভস দ্য অর্ডার, পারচেজ ম্যানেজার কি করবে, এই অর্ডারটা অ্যাপ্রুভ করবে। ইফ দ্য অর্ডার ইজ ইন এক্সেস অফ 30 মিলিয়ন, বলছে যদি এটা 30 মিলিয়নের বেশি হয়, পারচেজ অর্ডারটা যদি 30 মিলিয়নের বেশি হয়, দ্য পারচেজিং ডিরেক্টর অ্যাপ্রুভস দ্য অর্ডার, যে পারচেজ ডিরেক্টর থাকবে এই পারচেজ ডিরেক্টরটা কি করবে, এই অর্ডারটা অ্যাপ্রুভ করবে। তাহলে দেখেন একটা পারচেজ করার সাথে কতগুলো ব্যক্তি জড়িত আছে। যে ব্যক্তির প্রয়োজন, প্রোডাক্টটার প্রয়োজন, সে পারচেজ রিকুইজিশন রেডি করবে এবং তার ডিপার্টমেন্ট ম্যানেজার কি করবে, এটা অ্যাপ্রুভ করবে। এটা অ্যাপ্রুভ হওয়ার পর আসবে পারচেজ ডিপার্টমেন্টে। পারচেজ ডিপার্টমেন্টের কেউ একজন একটা পারচেজ অর্ডার কি করবে, রেইজ করবে এবং সেই পারচেজটা তাদের অ্যাপ্রুভ সাপ্লায়ারকে দেওয়ার আগে পারচেজ ম্যানেজার কি করবে, অ্যাপ্রুভ করবে। যদি 30 মিলিয়ন টাকার উপর যায় তাহলে পারচেজ ডিরেক্টর কি করবে, এটা অ্যাপ্রুভ করবে। তাহলে দেখেন একটা প্রসেসে কতগুলো ব্যক্তি জড়িত আছে। স্মল কোম্পানি ইজ এ স্মল কোম্পানি উইথ লিমিটেড কন্ট্রোল সিস্টেম, বলছে স্মল কোম্পানি, তারা তো স্মল কোম্পানি, এদের কন্ট্রোল সিস্টেমটা খুব লিমিটেড। When the stores manager needs the stores replacing the rings, the approved suppliers and orders the good, the annual cost of purchase is 7 million. স্মল কোম্পানির ক্ষেত্রে কি বলতেছে, যে তাদের লিমিটেড কন্ট্রোল, তাদের এত সফিস্টিকেটেড কন্ট্রোল নাই, ভেরি লিমিটেড কন্ট্রোল সিস্টেম। When the store manager needs the store replacing, he rings the approved suppliers and order the goods. যদি কোনো পণ্যের প্রয়োজন হয় বা প্রোডাক্টের প্রয়োজন হয়, স্টোর ম্যানেজার সরাসরি সাপ্লায়ারকে ফোন দেয় এবং সাপ্লায়ার প্রোডাক্ট দিয়ে যায়। দ্য অ্যানুয়াল কস্ট অফ পারচেজ ইজ 7 মিলিয়ন, সারা বছরের যে কস্টটা আছে পারচেজের, এটাকে বলতেছে 7 মিলিয়ন, 7 মিলিয়ন। ইউ ক্যান সি দ্যাট the second scenario, there are far fewer people. সেকেন্ড সিনারিওর কথা বলছে যেখানে খুব অল্প সংখ্যক লোক আছে। indeed just one, যদি আপনারা এভাবে বলেন সেখানে মাত্র একজন ব্যক্তি আছে। compared with minimum of 4 at large, যেখানে লার্জ কোম্পানিতে 4 জন ব্যক্তি, সেখানে এই স্মল কোম্পানিতে একজন ব্যক্তি আছে। If one of the people of large company made a mistake with the order, then another member of the team might pick it up. বলছে লার্জ কোম্পানির ক্ষেত্রে যেহেতু 4 জন ব্যক্তি জড়িত, একজন ব্যক্তি যদি কোনো ভুল করে তাহলে পরবর্তী অন্য কেউ এই ভুলটা ধরতে পারবে। Small company has no control. In that it is uses an approved supplier who might query an unusual order, but the internal control in relation to purchasing in weak due to lack of staff members. তাদের স্টাফ মেম্বার স্বল্পতার কারণে এই স্মল কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলটা কি হতে পারে, অনেক দুর্বল হতে পারে। Bear in mind also that although the sums of money discussed in two scenarios are very different, the materiality of those sums to the business themselves might be comparable. A mistake of 30,000 order may not seem as important as mistake in 30 million order, but it might be enough to put a small company into financial difficulties. বলছে যে দুইটা কোম্পানির সিনারিও ডিফারেন্ট। একটা কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ লার্জ কোম্পানির ক্ষেত্রে 30,000 টাকার যদি কোনো মিস্টেক হয়, সেটা তেমন কোনো কি না হতে পারে, ইম্প্যাক্ট নাও হতে পারে বা ম্যাটেরিয়াল নাও হতে পারে,
কিন্তু স্মল কোম্পানির ক্ষেত্রে এই 30,000 টাকা একটা ম্যাটেরিয়াল অ্যামাউন্ট এবং যেটা তাদের ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজে ফেলতে পারে। তাহলে এখানে দুইটা কোম্পানির এক্সাম্পল আমরা দেখলাম, একটা দেখলাম লার্জ কোম্পানি আর একটা দেখলাম স্মল কোম্পানি। লার্জ কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তাদের সফিস্টিকেটেড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, যেখানে একটা পারচেজের সাথে মিনিমাম 4 জন ব্যক্তি জড়িত। ঠিক অপোজিট একটা স্মল কোম্পানির ক্ষেত্রে দেখলাম যাদের যদি বলা যায় একজন ব্যক্তি কি করতেছে, সমস্ত কাজগুলো করতেছে। সো দুইটা কোম্পানির ভেতর পার্থক্য দেখাইছে যে ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করে কোন কোম্পানি কোন ধরনের সুবিধা পাচ্ছে। যাই হোক, এইখান থেকেও চাইলে এক্সামিনার কোশ্চেন করতে পারে। আপনারা একটু অ্যাওয়ার্ড থাকবেন, যখন রিটেন বেস এক্সাম ছিল তখন এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসছে। ক্লিয়ার? সো এক্সামিনার যদি চাই এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেনও করতে পারে। ওকে, আপনারা সবাই একটু পেজ নাম্বার 83 বের করেন। পেজ নাম্বার 83 বের করেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু বলতে হবে। আচ্ছা, এখানে এখন কম্পোনেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোলস, ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আছে পেজ নাম্বার 83। এখানে মোট 5টা ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্টের কথা বলছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো মোট কয়টা কম্পোনেন্টের কথা আমি বললাম বলেন তো? টোটাল 5টা। 5টা স্যার। 5টা। 1 নাম্বার কন্ট্রোলের কথা বলতেছে দা কন্ট্রোল এনভায়রনমেন্ট। দ্বিতীয়টা বলতেছে বিজনেস রিস্ক এন্ড দ্য এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। 3 নাম্বারটা বলছে দ্য ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। 4 নাম্বারটা বলছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এবং 5 নাম্বারটা বলছে মনিটরিং অফ কন্ট্রোলস। সো আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আপনাদের বইয়ের পেজ নাম্বার 83 থেকে এটা শুরু। এখান থেকে কোশ্চেন আসতে পারে, বলতে পারে ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট কয়টা? 4টা, 5টা, 6টা না 7টা? 5টা। 4টা। 4টা না 5টা ভাই? কয়টা? 5টা তো। 5টা। রাইট, আপনারা বের করেন পেজ নাম্বার 84। 84 নাম্বার পেজ বের করেন। জি স্যার, বের করছি। ওকে, এখানে পাবেন, ওকে এখানে পাবেন প্রথম কন্ট্রোলটা, ফার্স্ট কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের যে কম্পোনেন্টটা আছে এই ফার্স্ট কম্পোনেন্টটা পাবেন পেজ নাম্বার 84 এ, দা কন্ট্রোল এনভায়রনমেন্ট। কি বলছে? দ্য কন্ট্রোল এনভায়রনমেন্ট ইনক্লুডস দ্য গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ফাংশনস এন্ড the attitudes, awareness, actions of those charged with governance and management concerning the entity's internal controls and its importance to the entity. বলছে কন্ট্রোল এনভায়রনমেন্ট যেটা বলতেছে এটা ইটস ইনক্লুডস the governance and management function, attitude, awareness and actions of those charged with governance and management concerning the entity's internal controls and its importance in the entity. একটা প্রতিষ্ঠানে ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলে কি ধরনের সুবিধা পেতে পারে বা কেন প্রয়োজন, এই সম্পর্কে এখানে বলছে। কন্ট্রোল এনভায়রনমেন্টে বলছে যে ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স কি করবে, ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে বা মেইনটেইন করবে একটা প্রতিষ্ঠানের কি বলেন তো ইন্টারনাল কন্ট্রোলস। কেন কেন করবে তারা? যাতে প্রতিষ্ঠানের যে সমস্ত অবজেক্টিভ ফিক্স আপ করা হয়েছে সেটা যাতে অ্যাচিভ করা যায়। কিভাবে? রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে। সেকেন্ডটা কি বলছিলাম? ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনের মাধ্যমে। এবং লাস্টেরটা কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশনে। তো এখানে বলতেছে যে এই কন্ট্রোল এনভায়রনমেন্ট ইনক্লুডস ওই প্রতিষ্ঠানের যে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট আছে তাদের ফাংশন এবং অ্যাটিটিউড, অ্যাওয়ারনেস এন্ড অ্যাকশনস অফ দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট কনসার্নিং দ্য এন্টিটিজ ইন্টারনাল কন্ট্রোলস। ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল যে কন্ট্রোলস গুলো আছে সেইটার প্রতি তাদের যে কনসার্নটা, অ্যাওয়ারনেসটা,
অ্যান্ড ইটস ইম্পর্টেন্স টু দ্য এন্টিটি, এবং এটার গুরুত্বটাও বুঝতে হবে, প্রতিষ্ঠানে কেন ইন্টারনাল কন্ট্রোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবকিছু মিলেই বলতেছে ইন্টারনাল কন্ট্রোলস এর প্রথম যে কম্পোনেন্টটা দা কন্ট্রোল এনভায়রনমেন্ট। ওকে, এরপর আসেন অডিট কমিটি। আপনাদের বইয়ের পেজ নাম্বার 84 পেজে দেওয়া আছে অডিট কমিটির ডেফিনেশন। আপনারা একটু সবাই বের করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া। এক্সামিনার যদি চান এখান থেকে কোশ্চেন করতে পারে। বলছে অডিট কমিটি ইজ এ সাব কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। প্রতিষ্ঠানের যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে তাদের একটা সাব কমিটি হলো এই অডিট কমিটি, বোর্ড অফ ডিরেক্টরস। It is subcommittee of the board of directors responsible for overseeing the entity's internal control structures, financial reporting and compliance with relevant laws and regulations. তাহলে এই যে অডিট কমিটির কথা বলতেছে, যারা একটা প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরস এর সাব কমিটি, তাদের কাজটা কি? তাদের কাজটা হলো তারা ওভারসি করবে, দেখাশোনা করবে কি এন্টিটিজ ইন্টারনাল কন্ট্রোল স্ট্রাকচার, ইন্টারনাল কন্ট্রোলস গুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, প্রপারলি ফাংশনিং করতেছে কিনা। এরপর বলছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করতেছে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা প্রপারলি করতেছে কিনা, এবং প্রতিষ্ঠান যে সমস্ত আইন কানুন মেনে পরিচালনা করার কথা সেই সমস্ত আইন কানুন মানতেছে কি না। তাহলে এই অডিট কমিটির কাজগুলো কি কি বলছে যে the rule requires the committee to have written terms of reference which are likely to include the following. অডিট কমিটির নিচের কাজগুলো কি কি বলেন তো, তাদের দায়িত্বের অংশ কি কি কাজগুলো অডিট কমিটি করবে। 1 নাম্বার বলছে টু রিভিউ দ্য ইন্টিগ্রিটি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতেছে, দোজ চার্জ ইট গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, তারা কি করবে? এর ইন্টিগ্রিটিটা কি করবে? রিভিউ করবে। কারা রিভিউ করবে? যারা সাব কমিটি বোর্ড অফ ডিরেক্টরস এর মানে অডিট কমিটি আছে। বলছে টু রিভিউ দ্য ইন্টিগ্রিটি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি and formal announcements relating to the company's performance. কোম্পানির যে পারফরমেন্সটা, এটার যে ফর্মাল অ্যানাউন্সমেন্ট, এইটাও তারা রিভিউ করবে আর কি। সেকেন্ডটা বলছে টু রিভিউ দ্য কোম্পানিজ ইন্টারনাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস অ্যান্ড কোম্পানিজ রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আনলেস দেয়ার ইজ এ সেপারেট রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। সেকেন্ড কাজের কথা বলতেছে, তারা রিভিউ করবে এন্টিটিজ ইন্টারনাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল যেগুলো আছে এই কন্ট্রোল গুলো তারা রিভিউ করবে, এবং কোম্পানিজ রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমস। থার্ড বলছে টু মনিটর এন্ড রিভিউ দ্য ইফেক্টিভনেস অফ কোম্পানিজ ইন্টারনাল অডিট ফাংশন। কোম্পানির যে ইন্টারনাল অডিট ফাংশন গুলো আছে সেটা তারা মনিটর করবে এবং রিভিউ করবে এটা ইফেক্টিভনেসটা। টু মনিটর এন্ড রিভিউ দ্য ইফেক্টিভনেস অফ কোম্পানিজ ইন্টারনাল অডিট ফাংশন। এরপরে বলতেছে টু মেক রিকমেন্ডেশনস টু দ্য বোর্ড ইন রিলেশন টু দ্য এক্সটার্নাল অডিটর। একটা প্রতিষ্ঠানের এক্সটার্নাল অডিটর নিয়োগ দেওয়ার জন্য তারা বোর্ডকে কি করবে? রিকমেন্ড করবে। এরপর বলছে টু মনিটর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিটর এর ইন্ডিপেন্ডেন্সটা তারা কি করবে? মনিটর করবে। টু ইমপ্লিমেন্ট পলিসি অফ দ্য প্রভিশন অফ নন অডিট সার্ভিসেস বাই দ্য এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিটর যারা আছে তারা এই স্ট্যাচুটরি অডিটের বাইরে আর কি ধরনের সার্ভিস দিতে পারবে সেইটা তারা মনিটর করবে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এরিয়া। এখান থেকে কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে, বলতে পারে এই যে অডিট কমিটি এরা কি কি কাজগুলো করে থাকে। তো এখানে মোট 6টা কাজের কথা বলছে। আপনারা যদি মনে রাখতে চান এভাবে মনে রাখতে পারেন যে এক্সটার্নাল অডিটর নিয়ে কয়টা আছে। এখানে এক্সটার্নাল অডিটর নিয়ে আছে মোট
তিনটা। এক নাম্বার হলো তারা বোর্ডকে রিকমেন্ড করবে এক্সটার্নাল অডিটর নিয়োগ দেওয়ার জন্য, রিকমেন্ড করতে পারে, বলছে টু মেক রিকমেন্ডেশনস টু দ্য বোর্ড ইন রিলেশন টু দ্য এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিটর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বোর্ডকে তারা রিকমেন্ড করতে পারে। সেকেন্ডটা বলছে টু মনিটর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিটররা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে কিনা সেটা তারা মনিটর করবে। থার্ড বলছে টু ইমপ্লিমেন্ট পলিসি অন দ্য প্রভিশন অফ নন অডিট সার্ভিসেস বাই দ্য এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিটর যারা আছে তারা এই স্ট্যাচুটরি অডিটের বাইরে আর কি কি নন অডিট সার্ভিস দিতে পারবে সেই বিষয়গুলো নিয়ে তারা কি করবে, একটা পলিসি ইমপ্লিমেন্ট করবে। তাহলে দেখেন এখানে এক্সটার্নাল অডিটর নিয়ে তিনটা আছে, খুবই সিম্পল। ইন্টারনাল অডিটর নিয়ে কয়টা আছে? একটা আছে, বলছে টু মনিটর এন্ড রিভিউ দ্য ইফেক্টিভনেস অফ কোম্পানিজ ইন্টারনাল অডিট ফাংশন। কোম্পানির যে ইন্টারনাল অডিট ফাংশনটা আছে সেটা ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা সেটা মনিটর এবং রিভিউ করবে। তাহলে মোট যে ছয়টা, এই ছয়টার ভেতর চারটা হলো অডিটর নিয়ে, তিনটা হলো এক্সটার্নাল অডিটর, একটা হলো ইন্টারনাল অডিটর, চারটা গেল। আর বাদ বাকি যে দুইটা থাকে, একটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে, বলছে টু রিভিউ দ্য ইন্টিগ্রিটি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতেছে এর ইন্টিগ্রিটিটা তারা রিভিউ করবে, এবং ফর্মাল অ্যানাউন্সমেন্ট রিলেটিং টু দ্য কোম্পানিজ পারফরমেন্স। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে একটা, আর লাস্টের যেটা সেটা টু রিভিউ দ্য কোম্পানিজ ইন্টারনাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস and the company's risk as management system. ইন্টারনাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এবং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম তারা কি করবে, রিভিউ করবে। এই হলো ছয়টা। তাহলে আমি যদি আবার বলি, এক্সটার্নাল অডিটর নিয়ে মোট কয়টা আছে বলেন তো, কেউ বলতে পারবেন? তিনটা। তিনটা, রাইট, সাইফুর রাইট। ইন্টারনাল অডিটর নিয়ে কয়টা আছে বলেন তো? একটা। চারটা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কয়টা আছে বলেন তো? একটা। আর ইন্টারনাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আছে কয়টা বলেন তো? একটা। তো মনে রাখতে পারবেন না ভাই, কি মনে হয়? জি স্যার অবশ্যই পারবো। ওকে, তাহলে এভাবে সিম্পল। একটা হলো এক্সটার্নাল অডিটরকে নিয়োগ দেওয়ার জন্য বোর্ডকে রিকমেন্ড করবে। সেকেন্ডটা হলো তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে কিনা সেটা মনিটর করবে। আর থার্ড হলো স্ট্যাচুটরি অডিটের বাইরে আর তারা নন অডিট কোনো সার্ভিস দিতে পারবে কিনা সেটার জন্য একটা পলিসি ইমপ্লিমেন্ট করবে। এই তিনটা। আর ইন্টারনাল কন্ট্রোলের জন্য বলছে যে তারা মনিটর করবে এবং রিভিউ করবে ইফেক্টিভনেস অফ দা কোম্পানিজ ইন্টারনাল অডিট ফাংশন। এই চারটা চলে গেল অডিটর নিয়ে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিটর নিয়ে। একটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রিভিউ করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইন্টিগ্রিটিটা নিয়ে, আর ফর্মাল অ্যানাউন্সমেন্ট রিলেটিং টু দা কোম্পানিজ পারফরমেন্স। আর লাস্টেরটা হলো রিভিউ করবে কোম্পানিজ ইন্টারনাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস এবং কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে মোট কয়টা হলো? মোট হলো ছয়টা। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া। আপনারা এটা খুবই ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবেন। এখান থেকে কোশ্চেন আমরা চেষ্টা করব আজকে চ্যাপ্টার 5টা শেষ করার। আমি প্রথম ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি চ্যাপ্টার 5 এর ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন নিয়ে, রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। দুইটা ওয়ার্ড এক্সাম্পল ছিল, এক্সাম্পল গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছি। লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস নিয়ে আলোচনা করেছি। ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্টস গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, এবং যে 5টা ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট, তার প্রথম কম্পোনেন্ট কন্ট্রোল এনভায়রনমেন্ট, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। অডিট কমিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এখন আমি সেকেন্ড ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব ইন্টারনাল কন্ট্রোলের সেকেন্ড কম্পোনেন্ট থেকে আর কি। সেকেন্ড যে কম্পোনেন্টটা আছে ইন্টারনাল কন্ট্রোলের, সেটা বলছে বিজনেস রিস্ক এন্ড দ্য এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। এখানে দেখেন আপনারা, বিজনেস রিস্ক এন্ড দ্য এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস হলো সেকেন্ড কম্পোনেন্ট। আমরা যখন ইন্টারনাল কন্ট্রোল পড়েছিলাম ডেফিনেশন,
এবং রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল, কেন প্রয়োজন ইন্টারনাল কন্ট্রোলে, সেখানে আমরা পড়েছিলাম মিনিমাইজ দা বিজনেস রিস্ক। তো এখন আমরা এই বিজনেস রিস্ক এর ডেফিনেশনটা দেখব, এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের ডেফিনেশনটা দেখার চেষ্টা করব। বলছে এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের যে ডেফিনেশন আছে, পেজ নাম্বার সবাই বের করেন, পেজ নাম্বার 85। এই 85 নাম্বার পেজে বলা আছে, এই 85 নাম্বার পেজে এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের ডেফিনেশনটা দেওয়া আছে। এখানে বলছে the process by which management in a business identifies business risks relevant to the financial reporting objectives and deciding about actions to address those risks and result thereof। বলতেছে যে বিজনেস রিস্কটা এবং এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, এই কম্পোনেন্টের প্রথম যে ডেফিনেশন সেটা বলতেছে এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। বলছে এইটা একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কি করা হয়, একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা আছে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে কি ধরনের বিজনেস রিস্ক ওই প্রতিষ্ঠানটা ফেস করতে পারে, কোন সম্পর্কিত, রিলেভেন্ট টু দা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং objectives and decided about the actions to address those risks। প্রথমে তারা বিজনেস রিস্ক গুলো আইডেন্টিফাই করবে, এরপরে বলছে কিভাবে এই রিস্কটা অ্যাড্রেস করা যায় বা মিনিমাইজ করা যায় বা এলিমিনেট করা যায়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলতেছে এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। এখন তাহলে আমাদের জানা প্রয়োজন বিজনেস রিস্ক কোনগুলোকে আমরা বিজনেস রিস্ক বলবো। এই বিজনেস রিস্ক এর ডেফিনেশনটা দেওয়া আছে পেজ নাম্বার 85 এ। বলছে a risk resulting from significant conditions, events, circumstances, actions or inactions that could adversely affect an entity's ability to achieve its objectives and execute its strategies, or from the setting of inappropriate objective and strategies। বিজনেস রিস্কটা বলতেছে যে রিস্ক রেজাল্টিং ফ্রম সিগনিফিকেন্ট কন্ডিশন, যে কোনো কন্ডিশন, ইভেন্ট, সার্কামস্টেন্সেস, অ্যাকশনস অর ইনঅ্যাকশনস দ্যাট কুড অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য এন্টিটিজ অ্যাবিলিটি টু অ্যাচিভ ইটস অবজেক্টিভস, যে কোনো কিছু, অ্যান্ড এক্সিকিউট ইটস স্ট্র্যাটেজিস, কোম্পানির যে অবজেক্টিভ ফিক্স আপ করেছে সেইটা অ্যাচিভ করতে বাধাগ্রস্ত করতে পারে, অথবা এক্সিকিউট ইট স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি গুলো ওই অর্গানাইজেশনের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট কি করেছে, ফিক্স আপ করেছে, সেগুলো বাধাগ্রস্ত হতে পারে। অথবা বলছে ফ্রম দ্য সেটিং অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভস এন্ড স্ট্র্যাটেজিস, যদি প্রতিষ্ঠানের অবজেক্টিভস বা স্ট্র্যাটেজি গুলো কি করে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তারা কি করে, ফিক্স করে, সেটাও একটা বিজনেস রিস্ক। তো কিভাবে হতে পারে, এখানে দেখেন বলছে যে কোনো কন্ডিশন হতে পারে, ইভেন্টস হতে পারে, সার্কামস্টেন্সেস হতে পারে, অ্যাকশনস অর ইনঅ্যাকশনস, যদি কোনো ওই প্রতিষ্ঠান অ্যাকশন নেয় বা যদি অ্যাকশন নাও নেয়, দ্যাট কুড অ্যাডভার্সলি অ্যাফেক্ট অ্যান এন্টিটিজ অ্যাবিলিটি টু অ্যাচিভ ইটস অবজেক্টিভস। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মনে করেন আপনারা কোভিড-19 সম্পর্কে তো আপনারা জানেন, ঠিক কিনা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই রাইট, এই কোভিড-19 যখন আসলো তখন গভর্নমেন্ট বিভিন্ন ধরনের কি বললো, শর্ত আরোপ করতে থাকলো যে এই কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন না, ঠিক কিনা? লকডাউন দিল, বাসা থেকে বেরোতে পারবেন না, তারপরে কি বললো, মাস্ক পরতে হবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক না? সো এই সময় ধরেন আইসিএবি তো একটা অর্গানাইজেশন, ঠিক কিনা? এই আইসিএবি তার কার্যক্রম পরিচালনা করার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা অনলাইনে কি নিবে, ক্লাস নিবে। তো যদি অনলাইনে তারা এই সময় ক্লাস না নিত তাহলে কি সঠিক সময় পরীক্ষা নিতে পারতো? কি মনে হয় আপনাদের, পারতো কিনা? দেওয়া যেত না। পারতো না। তো এই জন্য বলতে চাই যে অ্যাকশন বা ইনঅ্যাকশন বা যে কোনো ইভেন্ট বা যে কোনো কন্ডিশন, যে কোনো সার্কামস্টেন্সেস,
that could adversely affect an entity's ability to achieve its objectives and execute its strategies, or from the setting of inappropriate objective and strategies. এইগুলোকে বলতেছে বিজনেস রিস্ক। তাহলে লাস্টের যে অংশটুকু সেটাও বিজনেস রিস্ক। কি বলছে? যদি সেটিং অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভস এন্ড স্ট্র্যাটেজি, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ ও সেট করা হয়, সেটাকেও বলতেছে একটা বিজনেস রিস্ক। তাহলে আমরা দুইটা ডেফিনেশন দেখার চেষ্টা করলাম, একটা হলো এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, আর একটা হলো বিজনেস রিস্ক। সো আমি আবার রিপিট করতেছি, এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের যে ডেফিনেশনটা আছে সেখানে বলছে দিস ইজ এ প্রসেস বাই হুইচ ম্যানেজমেন্ট ইন এ বিজনেস আইডেন্টিফাইজ বিজনেস রিস্ক রিলেভেন্ট টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অবজেক্টিভস and decide upon actions or address to those risks and the result thereof. আর বিজনেস রিস্কের কথা বলতেছে রিস্ক রেজাল্টিং ফ্রম সিগনিফিকেন্ট conditions, events, circumstances, actions or inaction that could adversely affect an entity's ability to achieve its objectives and execute its operation. Or from the setting of inappropriate objectives and strategies. যাই হোক, তো আমি এই ডেফিনেশনটা বারবার রিপিট করার উদ্দেশ্য হলো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। মনে করেন এই এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের ডেফিনেশনটা তুলে দিয়ে বলতে পারে যে এটা কিসের ডেফিনেশন, এটা কি বিজনেস রিস্কের ডেফিনেশন, এটা কি এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, এটা কি কন্ট্রোল এনভায়রনমেন্টের ডেফিনেশন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ডেফিনেশন গুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং কোনটা কোন ডেফিনেশন এটা মনে রাখার চেষ্টা করবেন। এরপর দেখেন বলছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 85 এ দেওয়া আছে, এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া, অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। কি বলছে? প্রথম বলছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের ফার্স্ট যে প্রসেসটা সেটা বলতেছে আইডেন্টিফাই রিলিভেন্ট বিজনেস রিস্ক। প্রথমেই বলছে আপনাকে কি করতে হবে, ওই প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত বিজনেস রিস্ক গুলো আছে সেটা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ডটা বলছে এস্টিমেট সিগনিফিকেন্স অফ রিস্ক। এই রিস্কটা যদি ঘটে তাহলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে ওই প্রতিষ্ঠানের, সেটা এস্টিমেট করতে হবে। থার্ড বলতেছে অ্যাসেস দ্য লাইকলিহুড অফ অকারেন্স। এই ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকুন এইটা এখন অ্যাসেস করতে হবে। এবং লাস্ট বলতেছে ডিসাইড আপন অ্যাকশনস টু অ্যাড্রেস দেম। এখন বলতেছে আপনাকে অ্যাকশন নিতে হবে এই রিস্ক গুলো কি করার জন্য, এলিমিনেট করার জন্য বা মিনিমাইজ করার জন্য। কিভাবে হতে পারে? বলছে ইমপ্লিমেন্টিং ইন্টারনাল কন্ট্রোলস, ইন্স্যুরেন্স অর চেঞ্জেস ইন অপারেশন। এই কয়েকটা এক্সাম্পল দিছে, এইভাবে এটাকে অ্যাড্রেস করা যেতে। তাহলে এই এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসে আমরা কয়টা প্রসেস দেখলাম? মোট চারটা। প্রথমটা বলতেছে আইডেন্টিফাই রিলিভেন্ট বিজনেস রিস্ক, দ্বিতীয়টা বলতেছে এস্টিমেট দ্য সিগনিফিকেন্স অফ রিস্ক, তৃতীয়টা বলতেছে অ্যাসেস দ্য লাইকলিহুড অফ অ্যাকারেন্স, এবং লাস্টেরটা বলছে ডিসাইড আপন অ্যাকশন টু অ্যাড্রেস দেম। এটা আপনারা পাবেন পেজ নাম্বার 85 এ। আমি আবারও বলছি পেজ নাম্বার 85। এখানে দেখেন বিজনেস রিস্ক এর নিচে একটা ডেসক্রিপশনের মতো দেয়া আছে, এর ভেতরে এই রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা দেওয়া আছে। সো অনেকেই এটা ইগনোর করে যাবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া, আপনারা কেউই এটা মিস করবেন না। আমি বারবার রিপিট করতেছি, প্রত্যেকটা টপিকসই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটা এমসি বেস
এমসিকিউ বেসড কোশ্চেন, যে কোনো জায়গা থেকে এক্সামিনার চাইলে কোশ্চেন করতে পারেন। ওকে, এরপর দেখেন থার্ড কম্পোনেন্ট, দ্য ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। বলছে অ্যান ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল অ্যান্ড হার্ডওয়্যার কম্পোনেন্ট, সফটওয়্যার, পিপল, প্রসিডিওর অ্যান্ড ডেটা। থার্ড কম্পোনেন্টটা বলতেছে ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখানে ইনফরমেশন সিস্টেমের যে ডেফিনেশন দিছে সেটা বলছে ইনফরমেশন সিস্টেমটা কি, ইনফরমেশন সিস্টেমটা হলো কনসিস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল অ্যান্ড হার্ডওয়্যার কম্পোনেন্ট, সফটওয়্যার, পিপল, প্রসিডিওর অ্যান্ড ডেটা। এইগুলোর সমন্বয়ে একটা প্রতিষ্ঠানের ইনফরমেশন সিস্টেম কি করে, তারা গঠন করে থাকে। তাহলে আমরা জানলাম ইনফরমেশন সিস্টেমে কি থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ফিজিক্যাল এন্ড হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটাকে বলতেছে, সফটওয়্যার থাকবে, পিপল, প্রসিডিওর এবং ডেটা। আপনাদের অবশ্যই আইটি সাবজেক্ট আছে, ওখানে ইন ডিটেলস আপনারা পড়বেন, বাট যেহেতু এটা অ্যাসুরেন্স সাবজেক্ট, এখানে ইন্টারনাল কন্ট্রোলের যে 5টা কম্পোনেন্ট, তার একটা কম্পোনেন্ট হলো এই ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখানে জাস্ট ছোট্ট এই ডেফিনেশনটা দেওয়া আছে, পেজ নাম্বার 86, এখানে আপনারা পাবেন এই ডেফিনেশনটা। বলছে দ্য অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন দ্য ক্লাস অফ ট্রানজেকশনস দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বলতেছে যে ইনফরমেশন সিস্টেম যার ভেতর দিয়ে তথ্য উপাত্তগুলো বেরোচ্ছে, সেই ক্ষেত্রে বলছে যে অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন ক্লাস অফ ট্রানজেকশনস দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমার বিশ্বাস আপনারা সবাই জানেন ক্লাস অফ ট্রানজেকশন গুলো। তারপর আমি বলি, আপনারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছেন, আমি বিশ্বাস করি সবাই, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আপনারা ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট দেখতে পান। আমাদের ইনকাম স্টেটমেন্ট আছে, এখানের যে লাইন আইটেম গুলো আপনারা পান, প্রত্যেকটা আইটেমকে একটা ক্লাস অফ ট্রানজেকশন বলে। যেমন ধরেন প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের আন্ডারে কি থাকতে পারে বলেন তো? ল্যান্ড থাকতে পারে, ফার্নিচার ফিকচার থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে। এই যে যে এক একটা হেড, একে বলতেছে এক একটা ক্লাস অফ ট্রানজেকশন। তো বলছে অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন দ্য ক্লাস অফ ট্রানজেকশনস দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সেকেন্ডটা বলছে দ্য প্রসিডিওরস বাই হুইচ ট্রানজেকশনস আর ইনিশিয়েটেড, রেকর্ডেড, প্রসেস, কারেক্টেড অ্যান্ড রিপোর্টেড। বলতেছে যে যে সিস্টেমটা তারা ব্যবহার করতেছে, আপনারা জানেন অনেকেই অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে থাকে তাদের বুকস অফ রেকর্ডস রাখার জন্য। এখানে তারা কি করে, একটা ডেটা কি করে, ইনপুট দেয়, এটা প্রসেস হয় এবং আউটপুট বের হয়। সেটাই এখানে বলছে এই প্রসিডিওরটা সম্পর্কে অডিটরের সঠিক ধারণা থাকতে হবে। বলছে দ্য প্রসিডিওরস বাই হুইচ ট্রানজেকশনস আর ইনিশিয়েটেড, রেকর্ডেড, প্রসেসড, কারেক্টেড অ্যান্ড রিপোর্টেড, এই অংশগুলো সম্পর্কে অডিটরের কি সঠিক ধারণা থাকতে হবে আর কি। দ্য রিলেটেড অ্যাকাউন্টিং রেকর্ডস অ্যান্ড সাপোর্টিং ইনফরমেশন, আমি একটু আগেই বলতেছিলাম যে অ্যাকাউন্টিং রেকর্ড গুলো রাখতেছে, এগুলার যে সাপোর্টিং ডকুমেন্টের উপর ভিত্তি করে তারা এন্ট্রি গুলো দিচ্ছে, সেই সম্পর্কেও অডিটরের সঠিক ধারণা থাকতে হবে। দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা যে প্রিপেয়ার করতেছে, এইটা সঠিকভাবে প্রিপেয়ার করতেছে কিনা, যে লজ এন্ড রেগুলেশন গুলো দেখে এটা প্রিপেয়ার করার কথা, যদি আইএফআরএস তারা ফলো করে, আইএফআরএস অনুসারে এটা প্রিপেয়ার করা হচ্ছে কিনা, এই প্রসেসটা এখন তাদেরকে কি করতে হবে, দেখতে হবে। এটা আপনারা পাবেন পেজ নাম্বার 86 নাম্বার পেজে আপনারা পাবেন দ্য অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন, এই যে চারটা এরিয়া, এই চারটা এরিয়া আপনারা পাবেন পেজ নাম্বার 86। এখানে এই ক্যাপশনটি এই নামেই আছে, দ্য অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন 1 নাম্বার ক্লাস অফ ট্রানজেকশনস দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সেকেন্ডটা বলছে দ্য প্রসিডিওর বাই হুইচ ট্রানজেকশন আর ইনিশিয়েটেড, রেকর্ডেড, প্রসেস, কারেক্টেড অ্যান্ড রিপোর্টেড। থার্ড বলছে রিলেটেড
accepted accounting records and supporting information, and fourth বলছে the process of preparing the financial statement। এইগুলা আর কি। স্যার আমার বুকে 5টা দেয়া আছে, আর একটা আছে হাউ দ্য ইনফরমেশন সিস্টেম ক্যাপচার্স ইভেন্টস other than transactions that are significant to the financial statements. আচ্ছা, তাহলে আমি হ্যাঁ, এটা পেজ নাম্বার 86 এ আরেকটা দেওয়া আছে, রাইট। এটা আরেকটা দেওয়া আছে, বলছে যে হাউ দ্য ইনফরমেশন সিস্টেম ক্যাপচার ইভেন্টস আদার দ্যান ট্রানজেকশন দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। যে কিছু কিছু সিগনিফিকেন্ট ইভেন্টস যেটা কি হতে পারে, যে আদার দ্যান ট্রানজেকশন দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই সম্পর্কেও অডিটর কি থাকতে হবে, ধারণা থাকতে হবে, রাইট। ওকে, এখন আপনারা একটু বের করেন পেজ নাম্বার 87 নাম্বার পেজ। এইখানে দেখেন 86 এবং 87 নাম্বার পেজ, এই দুইটা পেজ মিলে আমাদের যে ফোর্থ কন্ট্রোল কম্পোনেন্টটা আছে ইন্টারনাল কন্ট্রোলস এর কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এটা আলোচনা করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা পড়বেন। সবাই একটু মার্ক করে রাখেন পেজ নাম্বার 86 এন্ড পেজ নাম্বার 87। এটা অনেকটা ডেসক্রিপটিভ ওয়েতে আছে, অনেকে এটা কি করে যাবেন, ইগনোর করে যাবেন। সো ভাই প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনারা কোনো অংশই কি করবেন না, ইগনোর করবেন না, খুব ভালোভাবে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। কি বলছে দেখেন, কন্ট্রোল অ্যাক্টিভিটিস বলছে the policies and procedures that help ensure that management directives are carried out। কন্ট্রোল অ্যাক্টিভিটিস বলতেছে যে একটা প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজি ফিক্স আপ করেছে, যে মিশন ভিশন ফিক্স আপ করেছে, এইটা অর্জিত হচ্ছে কিনা সেটার জন্য যে পলিসি এবং প্রসিডিউর গুলো ফলো করবে, সেইটাকে বলতেছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। বলছে দ্য পলিসিজ অ্যান্ড প্রসিডিউরস দ্যাট হেল্প এনশিওর দ্যাট ম্যানেজমেন্ট ডিরেক্টিভস আর ক্যারিড আউট। ওই যে ম্যানেজমেন্ট যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করেছে, সেগুলো সবাই ফলো করতেছে কিনা, প্রতিষ্ঠানের যে অবজেক্টিভ কি করেছে, ফিক্স আপ করেছে, সেটা অর্জিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এই কম্পোনেন্টে আলোচনা করেছে। টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস বলছে, প্রথমটা বলছে অথরাইজেশন। টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর প্রথম টাইপটা বলতেছে অথরাইজেশন। এখানে বলছে যে ট্রানজেকশনস শুড বি অ্যাপ্রুভড বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পারসন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে পলিসি প্রসিডিউর আছে, সেই পলিসি প্রসিডিউর অনুসারে যে ব্যক্তির ট্রানজেকশনটা অথরাইজ করার কথা, যার রিকমেন্ড করার কথা, যার প্রিপেয়ার করার কথা, সেই ব্যক্তি এই কাজটা করতেছে কি না। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যায় অ্যাপ্রুভাল অফ ট্রানজেকশনস। সেকেন্ডটা বলছে পারফরমেন্স রিভিউ। বলছে এ রিভিউ হাইলাইটস এন্ড এক্সপ্লেইনস এনি আনএক্সপেক্টেড ভ্যারিয়েন্সেস, দিস রিডিউস দ্য লাইকলিহুড অফ এরর্স অর মিস স্টেটমেন্ট। কিভাবে এই পারফরমেন্স রিভিউটা করা যেতে পারে, আপনারা জানেন যে আমরা প্রেজেন্ট ইয়ারের সাথে প্রায়র ইয়ারের যে তথ্য আছে এটার সাথে কম্প্যারিজন করে আমরা কি করতে পারি, পারফরমেন্স রিভিউ করতে পারি। অ্যাকচুয়াল রেজাল্টের সাথে বাজেটেড ইনফরমেশনের কি করতে পারি, আমরা কম্পেয়ার করে এই পারফরমেন্স রিভিউ আমরা করতে পারি। রেশিও অ্যানালাইসিস এর মাধ্যমে আপনারা কি করতে পারেন, পারফরমেন্স রিভিউ করতে পারেন। এইভাবে বিভিন্ন ধরনের এক্সাম্পল আপনাদের বইয়ে পেজ নাম্বার 86 এ দেওয়া আছে। তাহলে সেকেন্ড টাইপটা হলো পারফরমেন্স রিভিউ। থার্ড বলতেছে ইনফরমেশন প্রসেসিং। এই ইনফরমেশন প্রসেসিং নিয়ে ইন ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। এই টোটাল ইনফরমেশন প্রসেসিং সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোলস আর একটা হলো জেনারেল কন্ট্রোলস। এটা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব। এখানে বলছে কন্ট্রোলস টু চেক দ্য অ্যাকুরেসি, কমপ্লিটনেস এন্ড অথরাইজেশন অফ ট্রানজেকশন। যেটা বলতেছিলাম, কোন প্রতিষ্ঠানের যে
যদি তারা অটোমেটেড অ্যাকাউন্টিং সিস্টেম রাখে বা তারা যদি সফটওয়্যারের অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে বুকস অফ রেকর্ডস রাখে, সেক্ষেত্রে কি হয়, একটা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তারা কি করে, সাপোর্টিং ডকুমেন্টের উপর ভিত্তি করে তারা ইনপুট দেয়, এটা প্রসেস হয় এবং আউটপুট বের হয়। এটাকে বলতেছে ইনফরমেশন প্রসেসিং। এক্সাম্পল স্বরূপ বলছে কন্ট্রোলস টু দ্য চেক দ্য অ্যাকুরেসি, কমপ্লিটনেস এন্ড অথরাইজেশন অফ ট্রানজেকশন। কোন একটা স্পেসিফিক ট্রানজেকশন ধরে এর অ্যাকুরেসিটা, কমপ্লিটনেসটা এবং অথরাইজেশনটা কি করতে হবে, টেস্ট করতে হবে, এটা বলছে। এরপর বলছে ফিজিক্যাল কন্ট্রোলস। ফিজিক্যাল কন্ট্রোলসটা কি বলছে, ফিজিক্যাল কন্ট্রোলসটা বলছে যে অনলি অথরাইজড পারসন শুড হ্যাভ অ্যাক্সেস টু সার্টেইন অ্যাসেট। প্রতিষ্ঠানের সার্টেইন অ্যাসেটের কথা বলতেছে, যে অনলি কারা, অনলি authorized person should have access to certain asset, particularly valuable and portable ones. Example for বলছে যে ensuring that the inventories storage is only open when the store personnel are there is otherwise law. স্টোরের কথা বলছে যে স্টোরের থেকে কোনো স্টোরটা কখন ওপেন করা হবে, যখন স্টোরের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উপস্থিত থাকবে তখনই এটা করা হবে আর কি। এক্সাম্পল স্বরূপ আরো বলা আছে এখানে, যেমন ফিজিক্যাল সিকিউরিটি অফ অ্যাসেট, প্রতিষ্ঠানের যে অ্যাসেট গুলো আছে এটার ফিজিক্যাল সিকিউরিটিটা এনশিওর করতে হবে। অথরাইজেশন ফর অ্যাক্সেস টু কম্পিউটার প্রোগ্রামস এন্ড ডেটা ফাইলস, কোন কম্পিউটার প্রোগ্রাম বা ডেটা ফাইলে ওই সমস্ত ব্যক্তি কি করতে পারবে, অ্যাক্সেস নিতে পারবে যদি তাকে অথরাইজড করা হয়। পিরিয়ডিক কাউন্টিং এন্ড কম্প্যারিজন উইথ অ্যামাউন্ট শোন অন কন্ট্রোল অ্যাকাউন্টস। এন্ড লাস্টেরটা বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস। বলছে অ্যাসেসিং different individual the responsibility of authorizing transaction, recording transaction and maintaining custody of asset. এখানে বলছে সেগ্রিগেশন অফ ডিউটিতে বলতেছে যদি একটা প্রসেসে একাধিক ব্যক্তি জড়িত থাকে তাকে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস। কি হতে পারে সেগ্রিগেশন অফ ডিউটিস? আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম একটা এক্সাম্পল নিয়ে, সেখানে লার্জ কোম্পানির একটা এক্সাম্পল আপনারা দেখেছেন। সেখানে আপনারা দেখেছেন যে একটা পারচেজের ক্ষেত্রে 4 জন ব্যক্তি জড়িত। কেউ একজন ডকুমেন্ট রিকুইজিশন প্রিপেয়ার করতেছে, কেউ একজন এটা রিকমেন্ড করতেছে, কেউ একজন অথরাইজ করতেছে। এই যে একই প্রসেসে একাধিক ব্যক্তি জড়িত, একে বলতেছে কি বলেন তো, সেগ্রিগেশন অফ ডিউটিস। এইটা পাবেন আপনারা পেজ নাম্বার 87। তাহলে আমরা আমাদের যে ইন্টারনাল কন্ট্রোলস এর কম্পোনেন্ট আছে, এই ইন্টারনাল কম্পোনেন্টের ফোর্থ যে কম্পোনেন্টটা আছে সেটাকে বলতেছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। এর ডেফিনেশনটা আমরা দেখলাম যে দ্য পলিসিস এন্ড প্রসিডিউর দ্যাট হেল্প এনশিওর দ্যাট ম্যানেজমেন্ট ডিরেক্টিভস আর ক্যারিড আউট। এইটা যখন আমরা ডেফিনেশন পড়লাম, তারপরে বলতেছে টাইপ। হ্যাঁ, আতিকুর রহমান কিছু বলবেন? ওকে, তো এই ডেফিনেশনটা পড়ার পর আমরা দেখলাম টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস। একটু কেয়ারফুল থাকবেন, এটা কিন্তু ইন্টারনাল কন্ট্রোলের টাইপ না। ক্লিয়ার? এটা হলো ইন্টারনাল কন্ট্রোলের যে ফোর্থ কম্পোনেন্ট আছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস, তার টাইপটা। মোট কয়টা টাইপস এর কথা এখানে বলছে বলেন তো? 5টা টাইপের কথা বলছে। বললো যে অথরাইজেশন নিচের কোনটা কোনটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর অংশ। 1 নম্বরে বললো অথরাইজেশন, 2 নম্বরে বললো ইনফরমেশন প্রসেসিং, 3 নম্বরে বললো সেগ্রিগেশন অফ ডিউটিস, 4 নম্বরে বললো অ্যাবাভ অল, 5 নম্বরে বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে ভাই বলেন তো? অ্যাবাভ অল। অ্যাবাভ অল।
তাহলে আপনাকে কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি বা বারবার আমি একই জিনিস রিপিট করতেছি, এই জন্য আপনারা যেন বুঝতে পারেন আমরা যে এই টাইপটা পড়ালাম এটা কিসের টাইপ পড়ালাম কেউ বলতে পারবেন? কন্ট্রোল অ্যাক্টিভিটি। Control activities. কন্ট্রোল অ্যাক্টিভিটিস। সো এইটা আমাদের ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট না, ঠিক আছে? এইটা কিন্তু ভাই মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট এরিয়া। তাহলে আমরা কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর ডেফিনেশন দেখলাম, টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো দেখলাম, যেটা আছে পেজ নাম্বার 86 এবং পেজ নাম্বার 87 এ। সো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা কাইন্ডলি এই যে ডেসক্রিপটিভ ওয়েতে যেগুলো আছে এই টেক্সট গুলো কিন্তু আপনারা অবশ্যই পড়বেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, এই যে টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটি পড়ালাম, এর থার্ড যে টাইপটা আছে, অ্যাক্টিভিটিটা আছে, এইটা ইনফরমেশন প্রসেসিং। এইটা পড়ানোর সময় আমি বলছিলাম যে এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোলস আর একটা হলো জেনারেল কন্ট্রোলস। সো এখান থেকে এক্সামিনার চাইলে আপনাদেরকে কি করতে পারে, কোশ্চেন করতে পারেন। যখন রিটেন বেস এক্সাম ছিল তখন এখান থেকে কিন্তু কি আসছে বলেন তো, কোশ্চেন আসছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আইসিএবির ওয়েবসাইট থেকে হয়তোবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেতে পারেন যখন রিটেন বেস এক্সাম ছিল। এখন এমসিকিউ বেস কোশ্চেন গুলো সম্ভবত নেই ওয়েবসাইটে, বাট আপনারা যখন রিটেন বেস এক্সাম হতো ওই কোশ্চেন গুলো আপনারা পাবেন। এই কোশ্চেন গুলো যদি আপনারা একটু পড়েন বা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন কোন চ্যাপ্টার থেকে বা কোন অংশ থেকে কোশ্চেন গুলো আসছে, কোন অংশগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি বলতেছি প্রত্যেকটা টপিকস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেলফ টেস্ট ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেনই আপনার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা এমসিকিউ বেসড কোশ্চেন। যাই হোক, তাহলে আমরা যেটা বললাম, এই যে থার্ড যে টাইপটা ইনফরমেশন প্রসেসিং, এইটাকে ভাগ করছে আবার দুই ভাগে, একটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোল আর একটা হলো জেনারেল কন্ট্রোল। বলছে অ্যাপ্লিকেশন কন্ট্রোল গুলো কি কি, বলছে আর ম্যানুয়াল অর অটোমেটেড প্রসিডিওর দ্যাট টিপিক্যালি অপারেট অ্যাট বিজনেস প্রসেস লেভেল। বিজনেস প্রসেস লেভেলের সাথে এটা জড়িত। Application control can be preventive or detective in nature, are designed to ensure the integrity of accounting records. বলছে এই যে অ্যাপ্লিকেশন কন্ট্রোল, এটা হলো ভেরি স্পেসিফিক, একটা বিজনেস প্রসেস লেভেলের এটা কি হবে, অ্যাপ্লাই করা হবে, ভেরি স্পেসিফিক। মনে রাখবেন অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা হলো ভেরি স্পেসিফিক, একটা বিজনেস প্রসেস লেভেলের জন্য এটা অ্যাপ্লাই করা হবে। বলতেছে এটা প্রিভেন্টিভ ন্যাচারের হতে পারে, আবার ডিটেকটিভ ন্যাচারের হতে পারে। প্রিভেন্টিভ কি বা ডিটেকটিভ কি এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বলছে ইন নেচার এন্ড ডিজাইন টু এনশিওর দ্য ইন্টিগ্রিটি অফ অ্যাকাউন্টিং রেকর্ডস। যে অ্যাকাউন্টিং রেকর্ডস গুলো করা হচ্ছে এর ইন্টিগ্রিটিটা সে কি করবে, এনশিওর করবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব, যেহেতু বলছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা কেমন, কন্ট্রোল ক্যান বি হতে পারে প্রিভেন্টিভ, আবার কি হতে পারে বলেন তো, ডিটেকটিভ। তো প্রিভেন্টিভ কোনগুলো ভাই, আমরা যদি এই অ্যাকাউন্টিং পড়ার বাইরে যদি একটু চেষ্টা করি বোঝার, কোনগুলো প্রিভেন্টিভ হবে? প্রিভেন্টিভ হলো আপনাকে আগেই কি নিতে হবে, মেজার, প্রপার মেজার নিতে হবে। যেমন করোনার সময় করোনা প্রতিরোধ করার জন্য গভর্নমেন্ট বলল যে আপনারা লকডাউন দিল, তাই না, যে আপনার ঘরের ভেতর থাকেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, বুঝতে পারছেন, মাস্ক পরেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, ঠিক কিনা? কি ভাই আপনারা জানেন না এগুলো? স্যার যাতে না হয়। জি স্যার। রাইট, এইটাকে বলতেছে প্রিভেন্টিভ, অর্থাৎ আগেই আপনাকে কি নিতে হবে বলেন তো, মেজারটা নিতে হবে। আর ডিটেকটিভ হলো যখন এটা আইডেন্টিফাইড হবে, হ্যাঁ, তখন আপনি যে সমস্ত অ্যাকশন গুলো নিবেন সেটা হলো ডিটেকটিভ, ঘটনা ঘটার পরে। একটা হলো আগে আর একটি বলেন তো পরে।
সো কেন এটা এখানে আনছে, বলছে এইটা যেহেতু কি এনশিওর করবে দ্য ইন্টিগ্রিটি অফ অ্যাকাউন্টিং রেকর্ডস, অর্থাৎ অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে ভেরি স্পেসিফিক কোনো একটা ট্রানজেকশন যখন কি করা হবে, ইনপুট দেওয়া হবে, সেটার অ্যাকুরেসিটা কি করতে হবে, এনশিওর করতে হবে, সেটার কমপ্লিটনেসটা এনশিওর করতে হবে, তার অথরাইজেশনটা এনশিওর করতে হবে, ডেটাটা সঠিকভাবে প্রসেস হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। সো এটাকে বলতেছে ভেরি স্পেসিফিক এবং কোন লেভেলের, একেবারে ট্রানজেকশন লেভেলে বলতেছে, অ্যাকাউন্টিং রেকর্ডের সাথে কি এর সম্পর্ক, এটা সম্পর্কিত, অ্যাকাউন্টিং রেকর্ডের সাথে সম্পর্কিত। আর সেকেন্ডটা হলো আপনার জেনারেল কন্ট্রোলস। জেনারেল কন্ট্রোলের ক্ষেত্রে বলছে যে policies and procedures that relate to many application। আমরা দেখলাম আগে অ্যাপ্লিকেশন কন্ট্রোল, সেটা বলছিলাম ভেরি স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট ট্রানজেকশনের ক্ষেত্রে বলেছিলাম না ভাই, অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা কেমন, একটা ভেরি স্পেসিফিক। যদি কোনো একটা ট্রানজেকশনের কথা আমরা চিন্তা করি, ওই ট্রানজেকশনটা ইনপুট দেওয়ার সময় তার কমপ্লিটনেসটা, তার অ্যাকুরেসিটা, তার অথরাইজেশনটা, এটা সঠিকভাবে প্রসেস হচ্ছে কিনা, স্ট্যান্ডিং ডেটাটা ঠিক আছে কিনা, সেইটা এনশিওর করতেছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলের মাধ্যমে। আর আপনার জেনারেল কন্ট্রোলের ক্ষেত্রে বলছে যে এটা হলো পলিসিজ এন্ড প্রসিডিওর, অর্গানাইজেশনের বিভিন্ন পলিসিজ এন্ড প্রসিডিওর দ্যাট আর রিলেট টু মেনি অ্যাপ্লিকেশনস and support the effective function of application controls by helping to ensure the continued proper operation of the information system। জেনারেল কন্ট্রোলটা বলতেছে যে ওই প্রতিষ্ঠানের পলিসি এবং প্রসিডিওর রিলেটেড, এর যেটা মেনি অ্যাপ্লিকেশনের সাথে সম্পর্কিত, কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশন না, এবং যেটা এনশিওর করবে কোম্পানির অপারেশনটা প্রপারলি কি করতেছে, অপারেট করতেছে। এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে যে মনে করেন যে একটা প্রতিষ্ঠানের তাদের যে কি বলে পাসওয়ার্ডের জন্য একটা পলিসি ঠিক করলো, সবাইকে 15 দিন পর পর কি করতে হবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ডটার ধরন কি হবে সেটা বলে দিল, পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করা যাবে না। সো এইগুলো কি কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের সাথে সম্পর্কিত না সবার সাথে সম্পর্কিত? কি ভাই, এটা সবাই মানতে হবে না, হবে কি হবে না, কি মনে হয় আপনাদের? সবার মানতে হবে। রাইট, তো এই যে এইটাকে বলতেছে জেনারেল কন্ট্রোলস। তো এখানে কয়েকটা এক্সাম্পল আপনাদের বইয়ে দেওয়া আছে, বলা আছে ডেভেলপমেন্ট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রিভেনশন অর ডিটেকশন অফ আনঅথরাইজড চেঞ্জ টু দ্য প্রোগ্রাম। এই যেখানে প্রিভেনশন অর ডিটেকশন অফ আনঅথরাইজড চেঞ্জ টু প্রোগ্রাম, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। কে চেঞ্জ করতে পারবে, কে চেঞ্জ করতে পারবে না, কে অ্যাক্সেস পাবে, কে অ্যাক্সেস পাবে না, এগুলো তারা আগে থেকেই পলিসি দ্বারা নির্ধারিত থাকবে। এরপর বলছে টেস্টিং এন্ড ডকুমেন্টেশন অফ প্রোগ্রাম চেঞ্জ কন্ট্রোলস টু প্রিভেন্ট রং প্রোগ্রাম। এইগুলো অনেকগুলো এক্সাম্পল আপনাদের বইয়ে দেয়া আছে, আপনারা একটু এক্সাম্পল গুলো পড়ে নেবেন। আমি সবগুলো এক্সাম্পলই আমার এই স্লাইডে দিয়ে দিয়েছি, আপনারা স্লাইডটা অলরেডি পেয়ে গেছেন, এই সিনপসিসে আপনারা পেয়ে গেছেন, এগুলো আপনারা দেখলে হবে আর কি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পেজ নাম্বার 86, পেজ নাম্বার 87, পেজ নাম্বার 88, পেজ নাম্বার 89, এইখানে আপনাদের ইন্টারনাল কন্ট্রোলস এর ফোর্থ যে কম্পোনেন্টটা আছে, অর্থাৎ কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এইটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছে, যেটা আমি আপনাদেরকে পড়ালাম। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এক্সামের সময় যখন প্রিপারেশন নেবেন তখন এই প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে পড়ে যাবেন। ক্লিয়ার? তাহলে এখানে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর ডেফিনেশন আছে পেজ নাম্বার 86 এ। এরপরে টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস, যেটা আমরা পড়ালাম মোট 5টা। একটা হলো অথরাইজেশন, পারফরম্যান্স রিভিউ, ইনফরমেশন প্রসেসিং, ফিজিক্যাল কন্ট্রোল এন্ড সেগ্রিগেশন অফ ডিউটিস। এগুলো যেগুলো আমি পড়ালাম এগুলোর বর্ণনা দেয়া আছে পেজ নাম্বার 87 এ। এবং
আমরা বলেছিলাম এই যে 5টা অ্যাক্টিভিটি এর থার্ড যে অ্যাক্টিভিটিটা ইনফরমেশন প্রসেসিং, এইটাকে ভাগ করছে আবার 2 ভাগে। একটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোলস আর একটা হলো জেনারেল কন্ট্রোলস। আমি ডেফিনিশন পড়িয়েছি, এক্সাম্পল গুলো আপনাদের সাথে আলোচনা করেছি, সেগুলো আলোচনা করা আছে পেজ নাম্বার 87, পেজ নাম্বার 88 এবং পেজ নাম্বার 89 এ। সো আপনারা অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়বেন। লাস্ট কম্পোনেন্ট, আমাদের যে ইন্টারনাল কন্ট্রোলের 5টা কম্পোনেন্টের কথা আপনাদেরকে বললাম, তার যে লাস্ট যে কম্পোনেন্ট সেটা বলতেছে মনিটরিং অফ কন্ট্রোলস। কি বলতেছে মনিটরিং অফ কন্ট্রোলস এর ক্ষেত্রে? বলছে an entity should review its overall control system to ensure that it still meets its objective, it still operates effectively and efficiently, that necessarily corrections to the system are made on the timely basis. বলতেছে মনিটরিংটা কি? ওই যে প্রতিষ্ঠানের দোজ চার্জেস গভর্নেন্স যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ডিজাইন করলো বা ইমপ্লিমেন্ট করলো, এটা প্রপারলি অপারেট করতেছে কিনা সেটা এখন মনিটর করতে হবে। কিভাবে মনিটর করবে? যে এইটা যে ইমপ্লিমেন্ট করলাম, যে অবজেক্টিভ নিয়ে এটা ইমপ্লিমেন্ট করেছিলাম, সেই অবজেক্টিভ এটা মিট করতেছে কিনা, প্রতিষ্ঠানের অবজেক্টিভ গুলো মিট হচ্ছে কিনা, প্রতিষ্ঠানের যে অপারেশন গুলো আছে সেটা ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা। এটা রিভিউ করার পর, মনিটর করার পর কোথাও কোনো ধরনের কারেকশনের প্রয়োজন আছে কিনা, সেই কারেকশন দিতে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছে। If it does not, then the control system may not be operating optimally. বলছে যে কথাগুলো বললাম, যদি এর কোনোটাই ফলো করা না হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের অবজেক্টিভ যদি মিট না করে, বা অপারেশনটা যদি প্রপারলি অপারেট না করে, বা প্রতিষ্ঠানের যে সমস্ত আইন কানুন মেনে চলার কথা সেগুলো না মানে, সেই ক্ষেত্রে বলতেছে যদি এইগুলো যদি না হয়, দেন দ্য কন্ট্রোল সিস্টেম মে নট বি অপারেটিং অপটিমালি। প্রতিষ্ঠান যে অপারেটিং কন্ট্রোল অ্যাক্টিভিটি গুলো বা ইন্টারনাল কন্ট্রোলের যে কম্পোনেন্টের গুলো এতক্ষণ আলোচনা করলাম, বা প্রতিষ্ঠান যে ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করলো, এটা আসলে প্রপারলি কি করতেছে না, অপারেট করতেছে না। দিস ইজ অফেন এ রোল আন্ডারটেকেন বাই এ কোম্পানিজ ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। বলতেছে কোম্পানির যে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, এই অডিট ডিপার্টমেন্ট অনেক সময় কি করে, এই রোলটা প্লে করে থাকে। ইন স্মলার কোম্পানিজ that do not have an internal audit function, the company may make a use of auditor feedback to ensure that controls continue to operate effectively. বলছে যদি স্মল কোম্পানি যাদের ইন্টারনাল অডিটর রাখার সক্ষমতা নাই, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে বলছে তারা এক্সটার্নাল অডিটরের উপর নির্ভরশীল হতে পারে। এক্সটার্নাল অডিটর অডিট করার সময় তারা যে সমস্ত রিকমেন্ডেশন দিবে, আপনারা জানেন আমরা এক্সটার্নাল অডিটররা অডিট করার সময় যদি কোনো ইনফরমেশন গ্যাপ পাই, তাদের ইন্টারনাল কন্ট্রোলের সিস্টেমে যদি কোনো শর্টকামিংস থাকে, এর উপর আমরা কি করি, একটা ম্যানেজমেন্ট লেটার ইস্যু করে থাকি ওই প্রতিষ্ঠানের। সেইটার কথাই বলতেছে যে দ্য কোম্পানি মে মেক ইউজ অফ অডিটরস ফিডব্যাক টু এনশিওর দ্যাট কন্ট্রোলস কন্টিনিউ টু অপারেট ইফেক্টিভলি। তারা স্মল কোম্পানিগুলো যারা আছে, তারা যারা অডিট, ইন্টারনাল অডিট এই ডিপার্টমেন্ট মেনটেন করতে পারে না, তারা এক্সটার্নাল অডিটরের কাছ থেকে ফিডব্যাক নিতে পারে যে তাদের যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো আছে সেটা প্রপারলি অপারেট করতেছে কিনা। অডিটরস উইল অফেন প্রডিউস এ ম্যানেজমেন্ট রিপোর্ট, যেটা বলতেছিলাম, at the end of an audit outlining any weaknesses they have observed in the internal controls. সো এখানে ওটা বলেই দিছে যে আমরা যারা অডিট করে থাকি, এক্সটার্নাল অডিটর আছে, তারা কি করে, একটা ম্যানেজমেন্ট রিপোর্ট ইস্যু করে কাদেরকে, ওই প্রতিষ্ঠানের চার্জ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টকে। তারা এই রিপোর্টের মাধ্যমে তারা জানতে পারে প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলে কোনো ধরনের উইকনেস আছে কি নাই, সেই অনুসারে তারা অ্যাকশন গুলো নিতে পারে।
চারটা যে চারটা ক্লাস ওকে, তাহলে আমরা আমাদের ইন্টারনাল কন্ট্রোলস এর যে 5টা কম্পোনেন্ট আছে সেই 5টা কম্পোনেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন সবাই একটু বের করেন পেজ নাম্বার 90। পেজ নাম্বার 90, এখানে ইনফরমেশন অ্যাবাউট কন্ট্রোলস এটা নিয়ে একটু আলোচনা করছে, এটা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে। কি বলছে দেখেন, auditor will obtain information about internal controls from a variety of sources including company internal control manuals and observing controls in operation। বলতেছে একটা প্রতিষ্ঠানের অডিট করতে যখন যাবে এক্সটার্নাল অডিটর, সে কি করতে পারে, ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে ধারণা নেয়ার জন্য বিভিন্ন সোর্স থেকে সে তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। সোর্স গুলো কি কি? 1 নাম্বার বলতেছে ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল যদি কোনো ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়াল দেখে নিতে পারে, অথবা তারা অবজার্ভ করতে পারে, তাদের অপারেশনটা অবজার্ভ করেও তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। So, auditor will record information about internal controls in variety of ways in their files, including notes, diagrams, questionnaires। বলতেছে এই যে অডিটর অডিট করতে যাওয়ার পর বিভিন্ন সোর্স থেকে যে তথ্য উপাত্ত সংগ্রহ করতেছে ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কিত, তাহলে এই তথ্য উপাত্তগুলো তো তারা রেকর্ড করতে হবে। বলতেছে অডিটর এগুলো এই তথ্য উপাত্তগুলো সংগ্রহ করার পর বিভিন্ন ভাবে তারা রেকর্ড করতে পারে। কিভাবে রেকর্ড করতে পারে? বলছে ফাইলের মাধ্যমে, নোট লিখে, ডায়াগ্রাম বা কোশ্চেনিয়ারের মাধ্যমে তারা কি করতে পারে, রেকর্ড করতে পারে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া। একেবারেই পেজ নাম্বার 90 এই পেজের লাস্টের দিকে আছে, অনেকেই এটা ইগনোর করে যাবেন। সো আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই অংশটুকুন পড়ে যাবেন, এক্সামিনার যদি চান এখান থেকে কোশ্চেন করতে পারেন। সো দেখেন এখানে বলছে রেকর্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোলস, একটা প্রতিষ্ঠানের যে ইন্টারনাল কন্ট্রোলস আছে সেইটা অডিটর যখন অডিট করতে যাবে বিভিন্ন সোর্স থেকে যে তথ্য উপাত্ত সংগ্রহ করলো সেটা কিভাবে রেকর্ড করবে। 1 নাম্বার বলছে ন্যারেটিভ নোটস, সে তার ওয়ার্কিং পেপার ফাইলসে নোট লিখে কি করতে পারে, এই ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে কি করতে পারে, রেকর্ড রাখতে পারে, ন্যারেটিভ নোটস। সেকেন্ডটা বলছে কোশ্চেনিয়ার এন্ড চেকলিস্ট, তারা কি করতে পারে, একটা কোশ্চেনিয়ার তৈরি করতে পারে বা চেকলিস্ট তৈরি করতে পারে। এই কোশ্চেনিয়ার বা চেকলিস্টের মাধ্যমে তারা কি করতে পারে, তাদের ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কিত যে তথ্য উপাত্ত সংগ্রহ করতেছে সেটা রেকর্ড করতে পারে। থার্ড বলতেছে ডায়াগ্রাম, ডায়াগ্রামের মাধ্যমেও তারা এই তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। কি হতে পারে, যেমন কোশ্চেনিয়ার ফ্লো চার্ট ইউজ করতে পারে, অর্গানাইজেশন চার্ট ইউজ করতে পারে, ফ্যামিলি ট্রি ইউজ করতে পারে। এইভাবে তারা ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে যে তথ্য উপাত্ত সংগ্রহ করলো সেটা রেকর্ড করতে পারে। ওকে, এই চ্যাপ্টারের পেজ নাম্বার সবাই বের করেন, পেজ নাম্বার 91 নাম্বার পেজ একটু বের করেন সবাই। বের করছেন পেজ নাম্বার 91? জি স্যার। জি স্যার। এখানে 3টা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, আমি ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো পড়াই দিব, যেহেতু আমি কমিটমেন্ট করেছিলাম প্রত্যেকটা টপিকস এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন এবং সেলফ টেস্ট পড়াবো। সো আপনারা বের করেন পেজ নাম্বার 91, চ্যাপ্টার 5 এর পেজ নাম্বার 91। এখানে প্রথম ইন্টারনাল কন্ট্রোল নিয়ে একটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ রিজন that organization have effective system of controls to assist the organization in maximizing profitability, maximizing operating effectiveness, reducing time required for the statutory audit, minimizing audit risks।
কোনটা হবে বলেন? Minimizing one? audit risks. সেকেন্ড। একজন বলছে মিনিমাইজিং অডিট ট্রিক্স, কোনটা হবে বলেন? আর কেউ? maximizing operating efficiency. একজন বলছে ম্যাক্সিমাইজিং অপারেটিং এফিসিয়েন্সি, আর কেউ? Sir, B number. Maximizing operating efficiency. Minimizing audit risks. ওকে, সো বিটা সম্পর্কে সবাই মতামত দিছেন। আমি এখানে একটু বলি কিভাবে কোশ্চেন আসতে পারে। দেখেন এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ রিজন দ্যাট অর্গানাইজেশন হ্যাভ ইফেক্টিভ সিস্টেম অফ কন্ট্রোল। নিচের কোনটা? একটা রিজনের কথা বলছে। কয়টা রিজনের কথা বলছে বলেন তো? একটা রিজনের কথা বলছে। কোশ্চেন চাইছে একটা। তাহলে কি করতে পারেন? আপনি চাইলে সরি, এক্সামিনার চাইলে এখানে একাধিক আনসারও আপনার কাছ থেকে চাইতে পারতো। যদি বলতো দুইটা সিলেক্ট করেন বা তিনটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হতো? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই র্যাঙ্কিং করতে হতো, তাই না? চারজনের ভেতর কোনটা সব থেকে বেশি রিলেভেন্ট সেটা হবে এক, তারপরে এইভাবে র্যাঙ্কিং করে 2, র্যাঙ্কিং করে 3, এইভাবে যেতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি যেহেতু একটার কথা বলছে সে তো সব থেকে বেস্ট অল্টারনেটিভ যেটা সেটা আপনি সিলেক্ট করলেন। যদি একাধিক বলতো, সেক্ষেত্রে যদি একাধিক আনসার এখানে থাকতো তখন আপনাকে কি করতে হতো বলুন তো? র্যাঙ্কিং করতে হতো। এই র্যাঙ্ক অনুসারে যেটা 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এইভাবে আপনি কি করতেন? সিলেক্ট করতেন। তো যাই হোক, এখানে বলছে which one of the following is a reason that organizations have effective system of control? কেন এই রিজন জানতে চাইছে, রিজন। তা আমরা রিজন পড়ছিলাম না? পড়ছিলাম কিনা? আমরা রিজন পড়ছিলাম পেজ নাম্বার আপনার হলো 81, পেজ নাম্বার 82 নাম্বার পেজে রিজন পড়ছিলাম। এখানে তিনটা বলছিল, একটা হলো মিনিমাইজিং বিজনেস রিস্ক, একটা বলছিল এনশিওরিং কন্টিনিউ ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি, অর্থাৎ অপারেশনের সাথে সম্পর্কিত, আর একটা বলছিল এনশিওরিং দ্য কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ এন্ড রেগুলেশন। তো দেখি এই তিনটার সাথে কোনটার মিল আছে? ম্যাক্সিমাইজিং প্রফিটেবিলিটি, এইটা কি আছে ওখানে? মিল আছে? নাই স্যার। নাই, তাহলে এ বাদ গেল। ম্যাক্সিমাইজিং অপারেটিং এফিসিয়েন্সি, এটা কি আছে ওখানে? জি স্যার। আছে, তাহলে এটা আমরা রাখতে পারি। রিডিউসিং টাইম রিকোয়ার্ড ফর স্ট্যাচুটরি অডিট, এটা কি ওখানে আছে? নাই স্যার। তাহলে এটা বাদ। ম্যাক্সিমাইজিং অডিট ট্রিক্স, এটা কি আছে ওখানে? Minimizing audit risk. Minimizing. মিনিমাইজিং অডিট ট্রিক্স আছে কি ওখানে? No sir. নাই, তাহলে এই তিনটা বাদ গেল। হবে কোনটা আনসার বলেন তো ভাই? Maximizing operating efficiency. ক্লিয়ার সবাই কিভাবে আনসারটা করবেন এমসিকিউ এর? Yes sir. তাহলে আপনি বুঝতে পারছেন আমি ওই যে সেই 3টার সময় যে কথাগুলো বলতেছিলাম প্রথম ক্লাস শুরু হওয়ার সময় থেকে, বুঝতে পারছেন যে আপনাকে কিন্তু কিভাবে পড়তে হবে? হ্যাঁ বলেন তো, প্রত্যেকটা জিনিস বুঝে পড়তে হবে। দেখছেন এই যে অনেকে আনসার সঠিক হয়েছে, অনেকের আনসার ঠিক হয় নাই। আপনাকে তো আগে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা আসছে কোত্থেকে, কোন অংশ থেকে কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা আসছে হলো আমার রিজন থেকে। তো রিজন গুলো আমরা জানি না, তো তিনটা রিজনের সাথে যেটা মিল থাকবে সেটা হবে আমার আনসার। ক্লিয়ার? আনসার তাহলে কোনটা হবে এখানে বলেন তো? বি, রাইট। এবার আসেন ইন্টারেক্টিভ কোশ্চেন 2, কন্ট্রোল অ্যাক্টিভিটিজ এর। দ্য ফলোইং আর এক্সাম্পল অফ ইন্টারনাল কন্ট্রোলস হুইচ অপারেট অ্যাট Searson PLC. For example, select one type of control activities which it illustrate. এখানে মোট 4টা কন্ট্রোল অ্যাক্টিভিটিস কথা বলছে। কয়টার কথা বলছে বলেন তো ভাই? কয়টা? 4টা। আমরা যখন কন্ট্রোল অ্যাক্টিভিটি পড়ছিলাম তখন কয়টা পাইছিলাম মোট বলেন তো? কন্ট্রোল অ্যাক্টিভিটি 5টা পেয়েছিলাম। 5টা।
আর এখানে এখানে দিয়েছে কয়টা বলেন তো? চারটা। চারটা দিয়েছে। তো প্রথমটা পড়ি, বলছে দ্য রিসিভেবল লেজার ক্লার্ক চেক দ্য ম্যানুয়ালি ক্যালকুলেটেড ব্যাচ টোটাল ফর এ ব্যাচ অফ সেলস ইনভয়েসেস এন্টার টু দ্য সেলস ডেবু টু দ্য কম্পিউটার জেনারেটেড ব্যাচ টোটাল। এইটা অথরাইজেশন, পারফরমেন্স রিভিউ, ইনফরমেশন প্রসেসিং না ফিজিক্যাল কন্ট্রোল, কোনটা কোন অ্যাক্টিভিটি বলেন তো? স্যার পারফরম্যান্স রিভিউ আর পারফরম্যান্স। ইনফরমেশন প্রসেসিং। রাইট, দুইটা হবে, একটা হলো পারফরমেন্স রিভিউ আর একটা কি বলেন তো? ইনফরমেশন প্রসেসিং আচ্ছা, দ্য সেলস ডিরেক্ট, কম্পিউটার। হ্যাঁ বলেন। স্যার দুটো হবে স্যার, পারফরম্যান্স রিভিউ আর ইনফরমেশন প্রসেসিং এর রিভিউ। না, এই দুটা হবে কেন ভাই? এটা তো 1 নাম্বার পড়াচ্ছি আমি, 2 নাম্বার তো এখন পড়াই নাই। স্যার এখানে এখানে কয়টা বলছে? পরের কোশ্চেনটা পড়েন। ফর ইচ এক্সাম্পল সিলেক্ট দ্য ওয়ান টাইপ অফ কন্ট্রোল অ্যাক্টিভিটি। চারটার ভিতর একটা সিলেক্ট করতে বলছে, একাধিক কি বলছে ভাই বলেন? আচ্ছা একটা বলছে, তাহলে কোনটা হবে বলেন 1 নম্বরে? স্যার ইনফরমেশন প্রসেসিং হবে স্যার। Sir, C. ইনফরমেশন প্রসেসিং কোনটা হবে? স্যার এখানে তো Information- পারফরমেন্স রিভিউ যাচ্ছে আবার ইনফরমেশন প্রসেসিং ও যাচ্ছে, সো এইটা মানে কি লিস্টিং করে আমরা যেটা বেস্ট প্রায়োরিটাইজ হয় ওটা দিব? রাইট রাইট, সো এটা কার সাথে সম্পর্কিত? ইনফরমেশন প্রসেসিং এর সাথে সম্পর্কিত। সে কি প্রসেস করতেছে না ডাটাগুলো, কি মনে হয়? ইয়েস স্যার। ওকে, এরপর এরপর দেখেন দ্য সেলস ডিরেক্টর কম্পেয়ার্স মান্থলি বাজেট সেলস ফিগার টু অ্যাকচুয়াল। এটা কিসের বলেন তো? পারফরমেন্স রিভিউ। এটা হলো পারফরমেন্স রিভিউ। ক্লিয়ার? এটা কি করতেছে? অ্যাকচুয়ালের সাথে বাজেটের কম্পেয়ার করতেছে, সো এটা পারফরমেন্স রিভিউ করতেছে। সেকেন্ডটার আনসার হবে পারফরমেন্স রিভিউ। 1 নাম্বারটার আনসার হলো ইনফরমেশন প্রসেসিং, 2 নাম্বারটা হলো পারফরমেন্স রিভিউ। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন দেখেন, বলছে মোস্ট এন্টিটিজ ইউজ আইটি সিস্টেম ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং and operational purpose. Controls operating in an IT environment can be split into general control and application control. Which two of the following are application controls? নিচের কোনটা কোনটা অ্যাপ্লিকেশন কন্ট্রোলস এর অংশ বলেন? স্যার ডিজিটাল ভেরিফিকেশন, ডকুমেন্ট কাউন্ট। ডকুমেন্ট কাউন্টস। আমরা একটু পড়ি। একটা হলো ডকুমেন্ট কাউন্টস, তো এটা ভেরি স্পেসিফিক হতে পারে, ডকুমেন্ট কাউন্ট করতে হবে। ডিজিটাল ভেরিফিকেশনও এটা কি ভেরি স্পেসিফিক হতে পারে। পাসওয়ার্ড, এটা কি সবার জন্য প্রযোজ্য না, ঠিক কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। সবার সবার জন্য প্রযোজ্য, সেটা কি কন্ট্রোল জেনারেল হবে? জেনারেল কন্ট্রোল। জেনারেল কন্ট্রোল। ভাইরাস চেক, এটা কি সবার জন্য প্রযোজ্য না? ইয়েস স্যার। তাহলে এই দুটো যদি বাদ যায়, আনসার কি হবে? বাদ বাকি দুইটা, ঠিক কিনা? ইয়েস স্যার। ওকে, কেন? ওকে, এবার সেলফ টেস্ট বের করেন। পেজ নাম্বার 91, 91 নাম্বার পেজ বের করেন, সেলফ টেস্ট। 93 তো। 93, ওকে, বের করেন 93। বের করছেন? জি স্যার। ওকে, এখানে দেখেন একটা ডেফিনিশন দিছে, বলছে নিচের কতগুলো ওয়ার্ড দিয়ে দিছে, আপনি ডেফিনিশন অনুসারে কি করেন বলেন তো? মিলান। বলছে দি ড্যাশ ড্যাশ ইনক্লুডস দ্য গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ফাংশনস and the dash and dash of those charged with dash and management concerning the entity's internal dash and its importance in the entity. It sets the dash of an organization influencing the control dash its people. এখানে ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে,
এক নাম্বার অ্যাটিটিউড, 2 নাম্বার কনসিয়াসনেস, 3 নাম্বার অ্যাওয়ারনেস, 4 নাম্বার গভর্নেন্স, 5 নাম্বার অ্যাকশনস, 6 নাম্বার কন্ট্রোল, 7 নাম্বার কন্ট্রোল, 8 নাম্বার এনভায়রনমেন্ট এবং 9 নাম্বারে টোন। তাহলে আপনারা বলেন প্রথমে কি হবে বলেন তো? দি ড্যাশ ড্যাশ ইনক্লুডস কি হবে বলেন তো? কি পড়াইছিলাম? এটা হলো রাইট। কন্ট্রোল এনভায়রনমেন্ট ইনক্লুডস the governance and management functions and the dash and dash Attitudes And- and awareness of those charged with governance governance and and the management concerning the agency's internal internal control control and and it's important in the entity. it sets It sets the dash the consequence Consciousness. consciousness of an organization influencing the control Awareness of people. it sets the dash tone of an organization and influencing the control kiness bolen to Awareness. consciousness of its people. এরপর 2 নম্বরে দেখেন বলছে নেম টু কি ইনহেরেন্ট লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। দুইটা লিমিটেশনের কথা লিখতে বলছে, কি কি বলেন তো লিমিটেশন গুলো? human element আর হচ্ছে collusion হিউম্যান এলিমেন্ট আরেকটা solution স্যার সলিউশন। বা unusual transaction ওকে, এরপর 3 নম্বরে আসেন for each of the following controls state whether they are general or application control. বলেন 1 to 1 চেক, যদি একটা চেক করা হয় এটা কি জেনারেল না অ্যাপ্লিকেশন? Application. application is specific সেগ্রিগেশন অফ ডিউটিস Application. জেনারেল জেনারেল সবার জন্য প্রযোজ্য সেগ্রিগেশন অফ ডিউটিস। রিভিউ অফ মাস্টার ফাইলস application ভেরি স্পেসিফিক, প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য মাস্টার ফাইলে কি আলাদা ডেটা থাকবে না? কি মনে হয়? ব্যাকআপ কপিজ, ব্যাকআপ রাখতে হবে কার জন্য? একজনের জন্য না সবার জন্য? সবার জন্য। সবার জন্য ব্যাকআপ কপিজ। তারপরে আসেন ভাইরাস চেক, একজন না সবার জন্য? সবার জন্য তাহলে জেনারেল। তারপরে পাসওয়ার্ড সবার জন্য না একজনের জন্য? সবার জন্য তাহলে জেনারেল। ট্রেনিং সবার জন্য সবার জন্য। ওকে, তাহলে লাস্টের যে 4টা আছে এই 4টা হলো আপনাদের বাসার কাজ, আপনারা একটু বাসায় এই 4টা সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি আজকের ক্লাসের আমরা যা পড়ালাম সেইটার একটু সাম আপ করি। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম আপনাদের টোটাল 100 মার্কস, এই 100 মার্কস আসবে টোটাল কয়টা চ্যাপ্টার আছে আপনাদের? মোট 16টা চ্যাপ্টার আছে, 16টা চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার গুলোকে ভাগ করছে 4টা স্পেসিফিকেশন গ্রিডে। প্রথম যে গ্রিডটা আছে সেটাকে বলছে 1 নাম্বার যে গ্রিড কনসেপ্ট, প্রসেস এন্ড নিড ফর অ্যাসুরেন্স। এইখান থেকে আসবে টোটাল 20% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত। এরপরে সেকেন্ড গ্রিড ইন্টারনাল কন্ট্রোলস, এখান থেকে আসবে 25% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9। থার্ড যে গ্রিড আছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এখান থেকে পাবেন 35% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13 এবং প্রফেশনাল ইথিক্স, যেটা কভার করবে চ্যাপ্টার 14 থেকে 16। যদি কেউ পরে জয়েন করে থাকেন আপনারা আবার একটু লিখে নেন। চ্যাপ্টার 1 থেকে 4 স্পেসিফিকেশন গ্রিড 1 20% মার্কস, চ্যাপ্টার 5 থেকে 9 সেকেন্ড গ্রিড 25% মার্কস কভার করবে, চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13 স্পেসিফিকেশন গ্রিডের থার্ড গ্রিড গ্যাদারিং এভিডেন্স অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট 35% মার্কস, এবং লাস্ট চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16 অর্থাৎ 14 থেকে 16 পর্যন্ত
এটা কভার করবে প্রফেশনাল ইথিক্স 20% মার্কস। এরপর আমরা আলোচনা করেছি নাইমা আপু দুইটা স্পেসিফিকেশন গ্রিড কভার করবেন, 1 and 3 আমি কভার করব, স্পেসিফিকেশন গ্রিডের গ্রিড নাম্বার 2 and গ্রিড নাম্বার 4। যাই হোক, তারপর আপনাদের সাথে আমি বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকস, ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট আমি কভার করার চেষ্টা করব। প্রত্যেকটা টপিকস থেকে কি ধরনের এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি আমি ঠিক সেইভাবেই আপনাদের সাথে আলোচনা করেছি। আমি চ্যাপ্টার 5 এর ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন পড়িয়েছি, সেইখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটা পড়িয়েছি। তারপর রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল সেটা নিয়ে আলোচনা করেছি। দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের ডেফিনেশন নিয়ে আলোচনা করেছি। লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল নিয়ে আলোচনা করেছি। এখানে ফেয়ার ফুডের একটা এক্সাম্পল ছিল, সেটা নিয়ে আলোচনা করেছি। লার্জ কোম্পানি এন্ড স্মল কোম্পানির এক্সাম্পল ছিল, এগুলো নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। ইন্টারনাল কন্ট্রোলের যে 5টা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। অডিট কমিটি নিয়ে আলোচনা করেছি। এবং লাস্টে অডিটর যখন অডিট করতে যাবেন তিনি কিভাবে এই ইন্টারনাল কন্ট্রোলের তথ্য উপাত্ত সংগ্রহ করে তিনি এটা ডকুমেন্টেড করবেন সেইগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আপনাদের এই চ্যাপ্টারে যে 3টা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন আছে, এই 3টা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং সেলফ টেস্টের 3টা সেলফ টেস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তো এই আমি চ্যাপ্টার 5 শেষ করলাম আজকে। নেক্সট ডেতে আমি চ্যাপ্টার 6 শুরু করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যাপ্টার 6টা রেভিনিউ সিস্টেম যদি সময় থাকে একটু রিডিং করে আসবেন। তো আমরা কি আজকে আর কন্টিনিউ করব, চ্যাপ্টার 6 কি শুরু করব না আজকে শেষ করে দিব এখানে? নেক্সট আরেকটা ক্লাস আছে স্যার, আজকের মতো ভালো হয় স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সবাই আপনাদেরকে ধন্যবাদ। সবাই অনেক স্টুডেন্ট জয়েন করেছেন। আপনারা সবাই পড়ালেখা করবেন, নিজের প্রতি এবং ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। সবার শুভ কামনা করে আজকে ক্লাস শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন।